এখন থেকে ইউটিউবের 2 দিন আগে নতুন গল্প তোমরা শুনতে পারবে আমাদের স্পটিফাই চ্যানেলে। এছাড়াও প্রতি মাসে একটা করে স্পটিফাই এক্সক্লুসিভ গল্প থাকবে, যা কিন্তু ইউটিউবের রিলিজ করবে না। এছাড়াও উপন্যাস শুনতে পারবে অখণ্ড রূপে, এবং স্পটিফাইয়ে কিন্তু অ্যাডসের সংখ্যা ইউটিউবের তুলনায় কম। তাহলে ফলো করে দাও আমাদের স্পটিফাই চ্যানেলটা এবং সেখানে নির্দ্বিধায় গল্প শোনো। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ যথারীতি আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প তোমাদের জন্য। আজ শুনবে প্রখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের কলমে সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস জয়ন্তীর জঙ্গলে। সমরেশ মজুমদার জন্ম 10ই মার্চ 1944 সালে জলপাইগুড়িতে। তার প্রথম উপন্যাস দৌড় ছাপা হয়েছিল দেশ পত্রিকায় 1975 সালে। তারপর একে একে লিখেছেন কালবেলা সিরিজ, সাতকাহন, আটকুঠুরি নয় দরজা ইত্যাদি ও অর্জুন সিরিজের একাধিক গল্প। লিখেছেন একাধিক টিভি সিরিয়ালের কাহিনীও। 1982 সালে তিনি আনন্দ পুরস্কার ও 1984 সালে সাহিত্য আকাদেমি ও বঙ্কিম পুরস্কারে ভূষিত হন। 2023 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্পটা আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের অর্জুন সমগ্র 4 এই বইটা থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করে নিও। আজকের উপন্যাসটাকে আমরা বিভক্ত করছি মোট 2টো পর্বে। এখন তোমরা শুনবে জয়ন্তীর জঙ্গলের প্রথম পর্ব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সমরেশ মজুমদারের কলমে সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস জয়ন্তীর জঙ্গলের প্রথম পর্ব। আমেরিকা থেকে মেজর ফোন করেছিলেন। অর্জুন, তুমি এখন কিরকম ব্যস্ত? জলপাইগুড়িতে অপরাধের সংখ্যা কম। এখন বেশিরভাগ ঘটনার পেছনেই রাজনীতি থাকছে, ফলে অর্জুনকে অনেক সময়ই বেকার বসে থাকতে হয়। তবে যে কোনো খারাপ দিকের একটা ভালো দিকও থাকে। সময়টা অর্জুন ব্যবহার করছে পড়াশোনা করে। অপরাধ বিষয়ক বইপত্র সে জোগাড় করেছে বিভিন্ন সূত্র থেকে। ব্যাপারটা সংক্ষেপে জানাতেই মেজর বললেন, গুড, তুমি আগামী 8 তারিখে কলকাতায় চলে এসো। ম্যালকম স্মিথ ওই দিন কলকাতায় পৌঁছবেন, উঠবেন তাজ বেঙ্গলে। আমাকে অবশ্য উনি বারংবার বলছেন ওর সঙ্গে যেতে। আমি এখনো স্থির করতে পারিনি যাব কি না। মেজরের কথার ধরনই এরকম, কোনো ভূমিকা নেই, একেবারে মূল কথাটা বলেই খালাস। কে এই ম্যালকম স্মিথ, কেন আসছেন কলকাতায়, অর্জুনকে কেন তার কাছে যেতে হবে, সেসব বৃত্তান্তে গেলেনই না। তা মিস্টার স্মিথ কেন আসছেন? উনি একজন পাখি বিশেষজ্ঞ। পৃথিবীর অনেক পাখি নিয়ে কাজ করা হয়ে গেছে ওর, ভারতবর্ষ বাকি ছিল। তা আমি বললাম কলকাতায় যেতে। আর হ্যাঁ, এটা একেবারে বেসরকারি ভ্রমণ, তাই তোমাকে বলছি সাহায্য করতে। মেজরের ফোন পাওয়ার পর অর্জুনের মনে হলো এরকম জোলো ব্যাপারের জন্য কলকাতায় যাওয়ার কোনো মানেই হয় না। যদিও জলপাইগুড়িতে তার কিছুই করার নেই এখন। ব্যাপারটা মাকে বলতেই হিতে বিপরীত হলো। উনি যখন বলেছেন তখন তোর যাওয়াই উচিত। সব সময় যে খুনি গুন্ডাদেরই ধরতে হবে তার কি মানে আছে? আর মেজর তো তোকে খুব স্নেহ করেন, যা ঘুরে আয়। অর্জুনের জীবনে অমল সোমের ভূমিকার কথা মা জানেন, তাঁকে উনি খুবই শ্রদ্ধা করেন। কিন্তু অমলবাবুর সংস্পর্শে এসে অর্জুন যে আর 5 জনের থেকে আলাদা হয়ে গেল, এই ব্যাপারটা প্রথম দিকে কিছুতেই মানতে পারেননি। পরে অবশ্য সয়ে গেছে। বিষ্টু সাহেব এবং মেজরকেও ওর খুবই পছন্দ। এই দুজনের মধ্যে মেজরকে ভালো লাগে তাঁর খোলামেলা কথার জন্য। মেজরকে একবার তিনি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, আপনি তো সংসার করেননি, পিছুটা নেই বলেই কি আমেরিকায় থাকেন? যে গর্দব আপনাকে বলেছে যে আমি সংসার করিনি, সে অবশ্যই নরকে যাবে। আমার বিশাল সংসার, বুঝলেন? সেই যে কবিতা আছে না, দেশে দেশে মোর ঘর আছে, আমি সেই ঘর লব খুঁজিয়া। এরকম মানুষকে কার না ভালো লাগবে। দার্জিলিং মেলে টিকিট কাটল অর্জুন। 8 তারিখ সকালে সে কলকাতায় পৌঁছে যাবে, কিন্তু পৌঁছে কোথায় উঠবে বুঝতে পারছিল না। 7 তারিখের সকালে কদমতলার মোড়ে টুথব্রাশ কিনতে গিয়ে
যোগুদার সঙ্গে দেখা হলো। চাকরি থেকে অবসর নেওয়ার পরেও যোগুদার চেহারার কোনো পরিবর্তন আসেনি। কিরে, কি খবর? কলকাতায় যাচ্ছি আজ। নতুন কোনো কেস নাকি? না না, এক ভদ্রলোক আসছেন বিদেশ থেকে, তার সঙ্গে দেখা করব। তা জলপাইগুড়ি জেলায় প্রচুর উগ্রপন্থী ঢুকে গেছে, তার খবর টবর রাখিস? চালসা, মেটেলি, নাগরাকাটা এসব এলাকার মানুষজন খুব আতঙ্কে আছে। হ্যাঁ, কাগজে পড়েছি তো। তা তুমি ওইদিকে গিয়েছিলে নাকি? হ্যাঁ, গতকালই ফিরেছি। পুলিশ তো কিছুই করতে পারছে না। তুই যা, ঘুরে আয়। কদিনের প্রোগ্রাম? কিছুই জানি না এখনো তেমন, কোথায় উঠবো সেইটাও না। এই থাকার প্রবলেম হলে আমাকে বলবি। আমার ভগ্নিপতি এখন চণ্ডীগড়ে, ওদের কলকাতার খালি ফ্ল্যাটের একটা চাবি আমার কাছেই আছে, তুই নিয়ে যেতে পারিস। তবে বাইরে খেতে হবে কিন্তু। অর্জুন হাতে চাঁদ পেল যেন। তখনই সে যোগুদার সঙ্গে গেল ওর বাড়িতে। শুধু চাবি নয়, একটা চিঠিও সে লিখিয়ে নিল যোগুদার থেকে, যাতে পরে কোনো সমস্যা না হয়। ঠিক সময়ে দার্জিলিং মেল পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে। ট্যাক্সি নিয়ে অর্জুন যোগুদার ভগ্নিপতির রিচি রোডের ফ্ল্যাটে পৌঁছে গেল। 4 তলা বাড়ির 3 তলায় দুটো ফ্ল্যাটের একটার দরজায় ভগ্নিপতির নাম লেখা রয়েছে, অরবিন্দ বন্দ্যোপাধ্যায়। দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা মোটকা গন্ধ নাকে এলো। দীর্ঘদিন জানলা দরজা বন্ধ থাকলে যা হয়। জানলাগুলো খুলে দেওয়ার পর অর্জুন খুশি হলো। বেশ সাজানো ফ্ল্যাট। যোগুদার ভগ্নিপতি অরবিন্দবাবু সাবধানী মানুষ। বিছানা, সোফা চাদরে ঢেকে গেছেন যাতে ধুলো না জমে। একটা ল্যান্ডলাইন রয়েছে, কিন্তু সেটা মৃত। স্নান সেরে পোশাক বদলে জানলা বন্ধ করে বাইরে এলো অর্জুন। দরজায় যখন তালা দিতে যাচ্ছে তখন একটা নরম স্বর শুনল। এক্সকিউজ মি। অর্জুন দেখল বেশ লম্বা ও ফর্সা এক তরুণী দাঁড়িয়ে, পরনে জিন্স আর শার্ট। আমরা পাশের ফ্ল্যাটে থাকি। মিস্টার ব্যানার্জি বলে গিয়েছিলেন ওর এই ফ্ল্যাট আমরা যেন একটু দেখে রাখি। নমস্কার, আমার নাম অর্জুন রায়, জলপাইগুড়ি থেকে এসেছি। মিসেস ব্যানার্জি দাদা আমাকে এই ফ্ল্যাটের চাবিটা দিয়েছেন, কয়েকদিন থাকবো। ও আচ্ছা আচ্ছা, কিন্তু মিস্টার ব্যানার্জি তো আমাদের বলেননি যে কেউ এসে থাকবেন। হ্যাঁ ঠিকই, উনি আসলে না জানতেন না, আসলে হঠাৎই আসতে হলো আমাকে। পকেট থেকে যোগুদার চিঠি বের করে এগিয়ে ধরল অর্জুন। মেয়েটা চিঠিটা পড়ল। আপনি যদি আমাদের ফ্ল্যাটে একটু আসেন তাহলে খুব ভালো হয়, প্লিজ। চিঠিটা ফেরত দিল না সে। পাশের ফ্ল্যাটের দরজাটা খোলাই ছিল। অর্জুন তাকে অনুসরণ করল। বাইরের ঘরটা সুন্দর সাজানো। মেয়েটা ওকে বসতে বলে ভেতরে চলে গেল। হ্যাঁ, তা আপনাকে মিস্টার গাঙ্গুলি পাঠিয়েছেন? বাহ, খুব ভালো। আপনি তো জলপাইগুড়িতে থাকেন, তাই না? আমি গেছি ওখানে বেশ কিছুবার, ভারী সুন্দর জায়গা। যে ভদ্রলোক ভেতর থেকে বেরিয়ে এসে কথাগুলো বললেন তার চুল ধবধবে সাদা, পরনে পাজামা পাঞ্জাবি। বাবা। ও হ্যাঁ, ওই পাশের ফ্ল্যাটের অরবিন্দ ব্যানার্জি আমার মেয়ে শ্রেয়াকে দায়িত্ব দিয়েছিল ওর ফ্ল্যাট দেখাশোনা করার, তাই ও আপনাকে এখানে দেখে একটু বিচলিত। কিন্তু মিস্টার গাঙ্গুলির এই চিঠির পর আর তো কোনো সমস্যা থাকছে না, তাই না রে? ওর এই চিঠি যদি ঠিক হয় তাহলে তো সত্যি কিছু বলার নেই। হ্যাঁ ঠিকই বলেছেন। আচ্ছা, একটা কাজ করা যাক, আপনারা যোগুদাকে ফোন করুন, এই চিঠিতেই ওর নাম্বার আছে। আশা করি তারপরে নিশ্চয়ই আর দ্বন্দ্ব থাকবে না। বুঝতে পেরেছি। তা ফোনটা তুই করবি না আমি করব? আশ্চর্য, তোমাদের বোঝাতে পারছি না কেন? আমি যেটা বলছি সেটাই স্বাভাবিক। আমিও আপনার সঙ্গে কিন্তু একমত, তাই ফোনটা করতে বলছি। শ্রেয়া ঘরের এক কোণে রাখা ল্যান্ডলাইনের দিকে এগিয়ে গেল। মিনিট খানেকের মধ্যে কথা শেষ হলো। শ্রেয়া মাথা নাড়ালো। ঠিক আছে, যাক, আর কোনো সন্দেহ নেই। বসুন। নিশ্চয়ই সকালে কিছু খাওয়া হয়নি। হ্যাঁ, অনেক ধন্যবাদ, ওসব নিয়ে চিন্তা করবেন না। আপনাকে একটু বিরক্ত করে ফেলেছি, কিন্তু শ্রেয়ার পয়েন্টটা যে ভুল ছিল না তা তো নিজেই বলেছেন। আপনি আমার ছেলের মতো। আমি বলছি, বসুন, এক কাপ চা খেয়ে যান। এবার আর আপত্তি চলে না। অর্জুন বসল। সামনের সোফায় ভদ্রলোকও। শ্রেয়া ভেতরে চলে গেল।
তাহলে এখানে কদিনের প্রোগ্রাম? এখনও অবধি জানি না। এক ভদ্রলোক বিদেশ থেকে আসছেন, তার সঙ্গে কথা বললে বুঝতে পারবো। আমার নাম অর্জুন। আচ্ছা আচ্ছা, আমি তাপস দত্ত, এখন রিটায়ার্ড। তা আপনি কি করেন অর্জুন? ভদ্রলোকের মুখে আপনি শুনতে একটু অস্বস্তি হচ্ছিল অর্জুনের। আমি একজন সত্য সন্ধানী। ঠিক বুঝলাম না তো। আমি সত্য সন্ধান করি, এটাই আমার নেশা এবং পেশা। ও আচ্ছা আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাপার তো। আপনার বয়সী কোনো বাঙালিকে এমন কাজ করতে তো দেখিনি। আমি প্রফেসর ছিলাম, এখনও পড়াশুনো ছাড়া থাকতে পারি না বলতে গেলে। এখন ওই গাছের পাতা নিয়ে পড়ে আছি। গাছের পাতা? হ্যাঁ, প্রতিটা গাছের পাতা নিজস্ব দোষ অথবা গুণ আছে। মোটামুটি 1800 পাতাকে চিহ্নিত করতে পেরেছি, বুঝলেন, যারা ওর থেকে আলাদা। বছর 2 আগে পর্যন্ত আমি নিয়মিত জঙ্গলে যেতাম। ওই কাশ্মীর থেকে শুরু করে হিমালয় অনেকবার ঘুরেছি। তবে হ্যাঁ, আপনাদের জলপাইগুড়ির দিকটায় যাওয়া হয়নি, তা প্রায় 34 বছর হয়ে গেল। আপনি ঠিক কি আবিষ্কার করতে চাইছেন? আবিষ্কার? না 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 না, আমি আর কি আবিষ্কার করব? আমি যা জানতে পেরেছি তা সরকারকে জানিয়ে দিয়েছি। পোকা বাছার কাজটা তো কাউকে করতে হবে নাকি? আসলে কি জানেন, কোন পাতার রসে কি ওষুধের গুণ আছে এটা নিয়ে তো গবেষণা চলছে, ওষুধপত্র আবিষ্কার হচ্ছে। কিন্তু এছাড়াও অন্য ব্যাপার আছে। পাখিরা কোনো কোনো গাছের পাতায় বসতে একদম পছন্দ করে না, আবার কোনো পাতা তাদের খুব প্রিয়। না, খাওয়ার জন্য নয়, শুধু পাতায় বা তার ডালে বসে দোল খেতে পছন্দ করে তারা। পিঁপড়েরা সব গাছের পাতায় বাসা বাঁধতে পছন্দ করে না। বড় পাতায় জল লাগবে না তবুও। কেন? গিরগিটি পাতার রঙের সঙ্গে শরীরের রং মিলিয়ে লুকোতে পারে, কিন্তু কোনো কোনো পাতার ক্ষেত্রে পারে না বলে তার ধারে কাছে ঘেঁষে না। বাবা, উনি তোমার কথা শুনতে আগ্রহী কিনা সেটা জিজ্ঞাসা করেছো? শ্রেয়া টেবিলে ট্রে নামিয়ে রাখল। চায়ের সঙ্গে বাড়িতে বানানো নিমকি দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। নিন নিন, খেয়ে নিন, নিমকিটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, খান। না না, আপনার কথা শুনতে আমার বেশ ভালো লাগছে। বেশ তো, পাশের ফ্ল্যাটে উঠেছেন, মাঝে মাঝে গল্প টল্প হবে। আমার কাছে প্রচুর পাতার ছবি আছে, দেখাবো। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো অর্জুন। আচ্ছা, তাহলে আজ যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই বলবেন। ঘাড় নেড়ে অর্জুন বেরিয়ে এলো। অর্জুন জানতো তাজ বেঙ্গল 5 তারা হোটেল, কিন্তু হোটেলটা সম্পর্কে তার ধারণা ছিল না। এখানে তাকে আসতে হয়েছে ট্যাক্সিতে। রিসেপশনে পৌঁছাতেই মনে হলো যেন অমরাবতীতে পৌঁছে গেছে। রিসেপশনিস্ট মহিলা তার আইডি কার্ড চেয়ে মুখের সঙ্গে মিলিয়ে নিয়ে জানালেন রুম নাম্বার 327-এ মিস্টার স্মিথ আছেন। এখন দুপুর প্রায় 12টা। আমেরিকা থেকে 7 সমুদ্র পেরিয়ে এসে জেট ল্যাগ হতেই পারে, তাই ক্লান্তিতে ঘুম আসা স্বাভাবিক। অর্জুন একটু ইতস্তত করছিল, কিন্তু 3 তলায় উঠে 327 নম্বর ঘরের সামনে পৌঁছে অর্জুন অবাক। দরজা খোলা, ভেতরের ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে আসছে। বেঁটে খাটো রোগা এক বিদেশি এগিয়ে এসে হাত বাড়ালেন। তুমি অর্জুন? আগে হ্যাঁ, আপনি নিশ্চয়ই মিস্টার স্মিথ? ইয়েস, আমাকে ম্যালকম বলে ডেকো। ভেতরে এসো। অর্জুন ঘরে ঢুকতেই তিনি দরজা বন্ধ করে দিলেন। তুমি তো আজ সকালেই কলকাতায় এসেছো। আমি মেজরকে বলেছিলাম তোমাকে এতটা কষ্ট না করাতে, সে শুনল না। তা কোথায় উঠেছো তুমি? হোটেলে? না না, ও নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। গুড। তুমি কিছু খাবে? না না, এখনই নয়। ভদ্রলোক চলে গেলেন ঘরের অন্য প্রান্তে। তারপর একটা জলের বোতল বের করলেন। অর্জুনের মনে হলো বোতলটা ভদ্রলোক স্বদেশ থেকে এনেছেন। ওরকম চেহারার বোতল এদেশে বিক্রি হয় না। ভদ্রলোকের বয়স আন্দাজ করা মুশকিল, তবে 55 থেকে 70-এর মধ্যেই হবে। লম্বায় 5 ফুটের বেশি নন। ওজন 55 কেজিও হবে কিনা সন্দেহ, কিন্তু চলাফেরায় বেশ একটা চটপটে ভাব আছে। মেজর তাহলে এলেন না? আসলে এইসব মানুষকে অ্যাসেস করা মুশকিল। প্রথমে বলল আমাকে নিয়ে আসবে, তারপর বলল তুমি একা যাও। আসার 2 দিন আগে ফোন করলো যেতে বড় ইচ্ছে করছে।
তখন টিকিটের চেষ্টা করা হলো, এদিকে ফ্লাইট ফুল। কিন্তু তার এমন জেদ চেপে গেল যে অন্য এয়ারলাইন্সের টিকিট জোগাড় করে ফেলল। সেটা কলকাতায় নামছে বিকেল 3টের সময়। তার মানে মেজর আসছেন? হ্যাঁ, না এলে আমার মাথা খারাপ কে করবে বলো? আপনার সঙ্গে মেজরের তাহলে অনেক দিনের আলাপ নাকি? না, মাত্র 1.5 বছরের। কিন্তু এত অল্প দিনে কোনো মানুষের নাড়ির খবর আমি আগে কখনো জানিনি। যাকে ওর ভালো লাগে তার সঙ্গে এমনভাবে মেশে যে না হেসে পারা যায় না। হ্যাঁ, এখন বলুন আমি ঠিক কি করতে পারি আপনার জন্য? তার আগে ঠিক করতে হবে তুমি কিভাবে করবে। মানে? দেখো, মেজরের পরিচিত বলে তুমি আমার জন্য সময় নষ্ট করো তা আমি চাই না। সেক্ষেত্রে তুমি যা করবে তা নেহাতি সৌজন্যের কারণে, তোমার কোনো দায়িত্ব থাকবে না। আমি চাই তুমি প্রফেশনালি এই ট্রিপে আমার সঙ্গে জয়েন করো। এ তো ভালো কথা, কিন্তু আমি তো ঠিক জানি না আপনি কি করতে ভারতবর্ষে এসেছেন। শুধু শুনেছি আপনি পাখির ওপর গবেষণা করেন। ওয়েল, গবেষণা কিনা জানি না, কিন্তু পাখি আমাকে টানে। পৃথিবীর প্রায় সমস্ত দেশেই আমি গিয়েছি পাখির খোঁজে, ভারতবর্ষে আসা হয়নি। মেজর বলল কলকাতাকে বেস করে জঙ্গলগুলোতে যেতে। ম্যালকম একটা ব্যাগ থেকে একটা ম্যাপ বের করে টেবিলের ওপর বিছিয়ে দিলেন। এখানে এসো, দেখো, এটা ভারতবর্ষের পূর্ব অঞ্চল, এই হলো কলকাতা, রাইট? এখানে আমরা এখন আছি। এই ম্যাপ বলছে কাছাকাছি সবচেয়ে বড় জঙ্গল এখানে, বে অফ বেঙ্গলের পাশে। এটা সুন্দরবন। এখানে পৌঁছতে কতটা সময় লাগবে? এই দিকটার সঙ্গে না আমি তেমন একটা পরিচিত নই। শুনেছি কলকাতা থেকে প্রথমে গাড়িতে, তারপর লঞ্চে যেতে হয়। 7 কি 8 ঘন্টা মতো লাগে। এতটা সময় লাগবে এইটুকু যেতে? হ্যাঁ, তাছাড়া আপনি আবার সুন্দরবনের ভেতরে হেঁটে বেড়াতে পারবেন না। কেন? ওয়াই? আসলে জলকাদার ওপর গাছগুলো দাঁড়িয়ে থাকে তো, কোনো রাস্তা নেই। একমাত্র স্থানীয় কিছু মানুষ ওর ভেতরে ঢুকতে সাহস করে। রয়্যাল বেঙ্গল টাইগারের নিশ্চয়ই নাম শুনেছেন। এই জঙ্গল সেই বাঘের রাজত্ব। একটু অন্যমনস্ক হলেই পেটে যেতে হয়। সুন্দরবনের ভেতরে অবশ্য প্রচুর খাড়ি আছে, সেই খাড়ি দিয়ে নৌকো দিয়ে ঘোরা যায়, কিন্তু বাঘের ভয়টা থাকেই। ইন্টারেস্টিং। কিন্তু নৌকো করে ঘুরলে আমার তো চলবে না, আমি হাঁটতে চাই। দরকার হলে গাছে উঠতে হতে পারে। সুন্দরবনের বেশিরভাগ জায়গায় অবশ্য সেটা সম্ভব নাও হতে পারে। এরপর কাছাকাছি যে জঙ্গলটা দেখছি সেটা এইখানে। অর্জুন তাকালো। ভদ্রলোকের আঙুল ম্যাপে বিহার এবং ওড়িশার জঙ্গলগুলোকে চিহ্নিত করছে। না, ওই জঙ্গলগুলো সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। সে কি? মেজর বলছিল তুমি নাকি ইন্ডিয়ান ফরেস্ট সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল। একটু বেশিই বলেছেন। আমি বেশ কয়েকবার এই সব জঙ্গলে গিয়েছি। সে তরাই এবং অসমের নিচের দিকে জঙ্গলগুলো দেখালো। মাই গড, এটা তো বিশাল রেঞ্জ। হ্যাঁ, তবে গরুমারা, চাপড়ামারি এবং জলদাপাড়ায় গেলে আপনি একটা ধারণা তৈরি করতে পারবেন। আই সি। এদের সঙ্গে সুন্দরবনের পার্থক্য কোথায়? দুটো জায়গার ভূগোল একেবারেই আলাদা। সুন্দরবন সমুদ্রের পাশে বলে অনেকটাই লবণাক্ত। গাছগুলোর চরিত্র এবং গঠনও সেই অনুযায়ী। 12 মাসি জোয়ারের সময় জঙ্গলে জল ঢুকে যায়, আর তরাইয়ের জঙ্গলগুলোর বৃষ্টির সময়টা বাদ দিলে শুকনোই থাকে। গাছগুলো লম্বা লম্বা, ওদিকে তাদের পাতা চওড়া। শীত এবং গরম আলাদাভাবে জাঁকিয়ে বসে বলে সেই মতো গাছেদের চরিত্র বদলায়, আর পাখিদেরও। একটু ওপরে উঠলে শীতের কারণে আবার গাছের পরিবর্তনও দেখতে পাওয়া যায়। গুড। তা এখানে পৌঁছতে কত সময় লাগে? ট্রেনে গেলে 13 থেকে 14 ঘন্টা, প্লেনে মোট ঘন্টা 3। আমরা প্লেনেই যাব। ওয়েল, টেল মি, তোমার চার্জ কত? আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে? তুমি আমাদের গাইড করবে, কিভাবে যাব, কোথায় থাকবো থেকে শুরু করে এভরিথিং। তোমার মতো ইয়াং ম্যান এই দায়িত্ব নিলে আমি খুশি হব। উপর ভরসা করলেই ভালো করবেন। ওরাই আপনাকে গাইড দেবে, ব্যবস্থাপাতিও যথেষ্ট ভালো করবে। তুমি কিছু মনে করবে না তো? একেবারেই নয়, আসলে এইটা তো আমার প্রফেশন নয় না। ও হ্যাঁ, মেজর বলছিলেন বটে তুমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আচ্ছা, ওই বুড়োর নাম্বার আছে তোমার কাছে?
আপনি হোটেলকে বলে দিন না, ওরাই ব্যবস্থা করে দেবে। ওই মাথা গরম লোকটার আসা পর্যন্ত অপেক্ষা করা যাক। মেজর তো আজ বিকেলে কলকাতা আসছেন বললেন না? হ্যাঁ, 3টের সময়। তুমি কি এয়ারপোর্টে যাবে? না, সেরকম কোনো প্ল্যান তো নেই, তবে দুপুরের ট্রেনটা তো এখন আর ধরা যাবে না। আমি বরং সন্ধ্যের ট্রেনে আজ জলপাইগুড়ি ফিরে যাব। কিন্তু অর্জুন, ট্যুরিস্ট ব্যুরোর প্রস্তাবটা তুমিই দিয়েছ, আর ওই ব্যাপারে আমি এখনো মনস্থির করিনি। আমি তোমাকে অনুরোধ করছি মেজর আসা পর্যন্ত অপেক্ষা করতে। বেশ, আপনি বিশ্রাম করুন, আমি বিকেলের দিকে একবার আসছি। তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে? না, কেন? তাহলে চলো না, লাঞ্চ করে নিই। খেতে খেতে ম্যালকম তার অভিজ্ঞতার কথা বলছিলেন। তিনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাখি নিয়ে পড়িয়েছেন। পাখির স্বভাবের রকম ফের তার নখদর্পণে। ডোমেস্টিক বার্ড যাদের বলা হয় তাদের মধ্যে অবশ্য কাক পড়ে না, অথচ কাকের অবস্থান বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আশেপাশে। কিন্তু কাক অত্যন্ত ধূর্ত, অকৃতজ্ঞ এবং তস্কর প্রাণী হওয়া সত্ত্বেও কোথায় কোন দেশের মানুষ নিয়মিত কাক পুজো করে সেই গল্প মুগ্ধ হয়ে শুনছিল অর্জুন। হঠাৎ অর্জুনের মনে পড়ল তাপস বাবুর কথা। তিনি বলেছিলেন কোনো কোনো পাতাকে পাখিরা পছন্দ করে না। আচ্ছা, আপনি নিশ্চয়ই সেই গাছের পাতা দেখেছেন যাকে পাখিরা খুব একটা পছন্দ করে না, বা তার কাছাকাছি এসেও বসতে চায় না? কোন গাছের পাতা ঠিক জানি না তো। আসলে আমিও ঠিক জানি না। আজ সকালে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, যিনি গাছের পাতা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তিনি বললেন কোনো কোনো গাছের পাতাকে পাখিরা অপছন্দ করে। ও, তুমি বোধহয় ইনসেক্টিভোরাস গাছের কথা বলছো, কিন্তু পাখিদের পক্ষে সেটা একটু বাড়াবাড়ি না? তা ওই ভদ্রলোক কি করেন? উনি অধ্যাপনা করতেন, এখন অবসর নিয়েছেন। ওর সঙ্গে আজই আমার আলাপ হলো। এর বেশি তেমন কিছু তো আর জানি না। আমি ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলতে পারি? নিশ্চয়ই, উনি খুশিই হবেন। মিস্টার ম্যালকম স্মিথ অর্জুনকে অনুরোধ করেছিলেন তাজ বেঙ্গলে এসে থাকতে, কিন্তু অর্জুন রাজি হল না। যদি আজ রাত্রে ফিরে যেতেই হয় তাহলে খামোখা জায়গা বদল করে কি লাভ? মেজর আসবেন 3টের সময়, এখন কিছু করার নেই। ম্যালকম সাহেব লাঞ্চের পর একটু বিশ্রাম নেবেন। অতএব একটু ঘুরে আসছি বলে অর্জুন হোটেল থেকে বেরিয়ে এলো। সামনেই চিড়িয়াখানা, গেটের সামনে বেশ ভিড়। অর্জুন টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকল। এখন অবশ্য এয়ারপোর্টে যাওয়া যেত, কিন্তু এয়ারপোর্ট অনেক দূর, বাস রুট তার জানা নেই, ট্যাক্সিতে অনেক খরচ হবে। তাছাড়া পৃথিবীর নানান দেশে যিনি একাই স্বচ্ছন্দে ঘুরে বেড়ান, তাঁর অন্তত কলকাতার এয়ারপোর্টে কোনো সাহায্যের দরকার হবে না। চিড়িয়াখানার ভেতরে ঢুকে বেশ লাগলো। খোলা লনে ছেড়ে রাখা বাঘ দেখতে লোক জমেছে। অর্জুন সেখানে গেল। কিছুদিন আগে এই বাঘটার গলায় মালা পরাতে গিয়ে এক দর্শক আহত হয়, আর একজন কুংফু লড়তে গিয়ে প্রাণ হারায়। অর্জুন দেখল দর্শকের দিকে পেছন ফিরে বসে আছে বাঘটা, উপেক্ষার ভঙ্গিতে। তার মুখ দেখার জন্য দর্শকেরা ব্যাকুল। চিড়িয়াখানাটা এত বড় যে ভালো করে দেখতে অনেক সময় লাগবে, কিন্তু অর্জুনের ক্রমশ খারাপ লাগছিল। জঙ্গলে যাদের আচরণ স্বচ্ছন্দ তাদের খাঁচায় অথবা ঘেরাটোপে বন্দি করে রাখা হয়েছে। শিম্পাঞ্জির খাঁচার সামনে দাঁড়িয়ে ওর মনে হলো ওর চোখের দৃষ্টি বড় করুণ, যেন তাকে বলতে চাইছে এই বন্দি দশা থেকে মুক্তি দিতে। অর্জুনের হঠাৎ মনে হলো যদি অন্য কোনো গ্রহে আরও উন্নত কোনো প্রাণী থাকতো এবং তাদের চিড়িয়াখানায় একজন বাঙালি, একজন চীনি, একজন আফ্রিকান, একজন ইংরেজ ইত্যাদি বিভিন্ন দেশের মানুষদের রাখা হতো, আর ওরা ওই চিড়িয়াখানায় বেড়াতে আসতো এদের দেখতে, তাহলে কেমন হতো? দৃশ্যটা ভাবতেই হেসে ফেলল সে। হিপোর চৌবাচ্চার সামনে এসে দাঁড়িয়েছিল অর্জুন। কাদা এবং জলের মধ্যে হিপো ডুবে থাকায় তাকে দেখা যাচ্ছে না। অর্জুন ধীরে ধীরে পাঁচিলটার গা ঘেঁষে এগোচ্ছিল। দুটো লোক একপাশে দাঁড়িয়ে কথা বলছিল হিন্দিতে। অর্জুন প্রথমে খেয়াল করেনি, তারপর চালসা শব্দটা কানে আসতেই সে সজাগ হলো। লোক দুটো কথা বলছে নিচু গলায়, কিন্তু ওদের একজন যে বেশ উত্তেজিত তা বোঝা যাচ্ছে। দ্বিতীয় জন তাকে বোঝাচ্ছে। অর্জুন বুঝল প্রথমজন টাকার পরিমাণ নিয়ে আপত্তি জানাচ্ছে। যে জিনিস সে নিয়ে যাবে তাতে প্রচণ্ড ঝুঁকি আছে, কিন্তু টাকাটা তার মনোভূত হচ্ছে না।
দ্বিতীয় লোকটা তাকে আশ্বাস দিচ্ছে এ নিয়ে সে কথা বলবে এবং ব্যবস্থা করবে। হঠাৎ যেন ওরা সতর্ক হয়ে গেল এবং সেই সময়ই হিপো জলের ওপর নাক তুলতেই কথা বলা বন্ধ করে তাই দেখতে ব্যস্ত হয়ে পড়ল। পৃথিবীর সর্বত্র প্রতি মুহূর্তে একটা না একটা অপরাধ জন্ম নিচ্ছে। কত ষড়যন্ত্র, বেআইনি পথে রোজগার করে যাচ্ছে কত মানুষ। হয়তো এই দুটো লোকও সেই পথের পথিক। পাঁচটা নাগাদ সে বেরিয়ে এলো চিড়িয়াখানা থেকে। রাস্তা পেরিয়ে হাঁটতে লাগলো হোটেলটার দিকে। একজন বয়স্কা বিদেশিনীকে ফুটপাথে দুজন সন্ডামার্কা লোক কিছু বোঝাচ্ছে হাত নেড়ে। মহিলা শুনতে না চেয়ে হাঁটতে চাইলে তারা পথ ছাড়ছে না। এই যে কি হয়েছে ভাই? কিছু হয়নি, আপনি নিজের কাজে যান যান। কথা বলার ভঙ্গি খুব খারাপ। সে মহিলাকে জিজ্ঞেস করলো, এদের ব্যবহারে কি আপনি বিরক্ত? হ্যাঁ, আমি এদের ঠিক চিনি না। হোটেল থেকে বেরিয়েছিলাম একটু হাঁটবো বলে, এরা তখন থেকে আমার পেছনে লেগেছে। বলছে $200 দিলে কলকাতার বিখ্যাত মন্দিরগুলো দেখিয়ে দেবে, কিন্তু আমার মন্দির সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই। শোনো, ইনি মন্দির দেখতে চাইছেন না, একে ছেড়ে দাও। এভাবে ওকে বিরক্ত করো না। এই যে মিস্টার, এখান থেকে কেটে পড়ো। এই জায়গাটা না আমাদের, ঠিক আছে? ট্যুরিস্টদের আমরাই ঘুরিয়ে আনি। তুমি আমাদের পেটে হাত দিলে না আর জ্যান্ত ফিরে যেতে পারবে না। ম্যাম, আমি হোটেলে যাচ্ছি, আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে যেতে পারেন। হয়তো উনি ভয় পাচ্ছিলেন। এ কথা শুনে তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালেন। ম্যাডাম, কালীঘাট, মাদার কালী ইজ ভেরি মাচ জাগ্রত। লেটস গো। আচ্ছা ঠিক আছে, $150, ওকে? ওদের কথায় কান না দিয়ে উনি অর্জুনের পাশাপাশি হাঁটছিলেন। ওই মালটাকে ঝাড়তো। কথাটা শোনা মাত্র অর্জুন ঘুরে দাঁড়ালো। দ্বিতীয় জনের হাতে কিছু একটা চকচক করছে। খামোকা একটা ঝামেলায় জড়িয়ে পড়তে যাচ্ছে বুঝতে পারল অর্জুন, কিন্তু এখন আর পিছু ফেরার উপায় নেই। ও ঝটপট পকেটে হাত ঢোকালো। আর এক পা যদি এগোস তাহলে কিন্তু গুলি চালাবো। গুলির শব্দটা কানে যেতেই লোকটা হকচকিয়ে গেল। সঙ্গীর দিকে তাকালো সে। এমন সময় একটা চিৎকার কানে এলো। অর্জুন দেখল একটা ট্যাক্সি এসে সামনে দাঁড়ালো। পেছনের জানলায় মেজরের দাড়ি গোঁফওয়ালা মুখ। এই যে অর্জুন, ফাইটিং হচ্ছে নাকি? মেজর, এরা খুর বের করেছে মারবে বলে। সঙ্গে সঙ্গে দরজা খুলে বিশাল শরীরটা নেমে এলো। কি এত বড় সাহস! এই যে ছুঁচো, দেব মুন্ডু ভেঙে। কই, কার কাছে খুর আছে দেখা? খুর দেখাচ্ছে আমাকে। মেজরের বিস্ফারিত চোখ, ফোয়ারার মতো বেরিয়ে আসা কথায় লোক দুটো এমন ঘাবড়ে গেল যে হঠাৎ উল্টো দিকে দৌড় মারল। ততক্ষণে মেজর কাছে পৌঁছে গিয়েছেন। ইনি বেড়াতে এসেছিলেন, ওই হোটেলে উঠেছিলেন, আর ওর মাথায় কাঁঠাল ভাঙতে চাইছিল ওরা। থ্যাংক ইউ। সঙ্গে সঙ্গে মেজর ঈষৎ ঝুঁকে বাও করলেন। ইটস আওয়ার ডিউটি। দিস ইজ মেজর ফ্রম নিউ ইয়র্ক। Oh, so nice of you. Hello, I am Julia from Toronto. And your name, please? ওর নাম অর্জুন। I am so grateful to you. আপনার তো 3টে নামার কথা, এত দেরি হলো? এইসব গোবর ভর্তি মাথার মানুষ নামক প্রাণীগুলোর জন্য পৃথিবীর অগ্রগতি যা হওয়ার কথা ছিল তা হচ্ছে না। বলে কিনা আমার ব্যাগে 10টা হুইস্কির বোতল কেন? বললাম হুইস্কির বোতল নিয়ে লোকে কি করে? তা বলে কিনা একটার বেশি বোতল নিয়ে দেশের ভেতরে ঢোকা নিষেধ, নিয়ে যেতে গেলে ডিউটি দিতে হবে। সেসব দিয়ে বেরোতেই প্রচুর সময় লেগে গেল। ম্যালকম এসেছে? হ্যাঁ, উনি হোটেলে আছেন। ওকে, লেটস গো। ট্যাক্সিটা জিনিসপত্র নিয়ে হোটেলে ঢুকে গেল। ওরা পথটুকু হেঁটেই এলো। রিসেপশনের সামনে এসে জুলিয়া বিদায় নিলেন। আপনাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমি বেড়াতে এসেছি এখানে। আমি আছি 423 নম্বরে। বাই। ম্যালকম যে চেক ইন করার সময় পাশের ঘরটা মেজরের জন্য রাখতে বলে গিয়েছিলেন তা বোঝা গেল। মেজর অর্জুনকে নিয়ে প্রথমে ঘরে চলে গেলেন। হ্যান্ডব্যাগ থেকে বোতল বের করে গলায় ঢাললেন।
হোটেলটা ভালো। তারপর বলো, কেমন আছো? ভালো, কিন্তু আমাকে যদি ট্রেন ধরতে হয় তাহলে তো এখনই বেরোতে হবে। ট্রেন ধরতে হবে কেন? ম্যালকম সাহেবের সঙ্গে কথা হচ্ছিল। উনি যে জন্য এখানে এসেছেন তার ব্যবস্থা তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ব্যুরো করে দিতে পারবে। ওরা ভালোই করবে, আমার থেকে বেটারই করবে। বিশেষ করে বাংলো বুকিংগুলো ওদের পক্ষে করা অনেক সহজ। আমরা কোনো কন্ডাক্টেড ট্যুরে যাচ্ছি না। ম্যালকম তোমার কথা বুঝতে পারেনি বলে মনে হচ্ছে। তোমার সাহায্য আমাদের দরকার। তুমি না থাকলে নর্থ বেঙ্গলে আমি যাব এ কথা ভাবছো কি করে? লেটস গো, ম্যালকমকে বুঝিয়ে দিয়ে আসি, চলো। অর্জুন বুঝতে পারছিল না তার কি করা উচিত। মেজরকে বাধা দেওয়া অর্থহীন। মিনিট দেড়েকের মধ্যে ম্যালকমের ঘুম ভাঙিয়ে ওর ঘরে ঢুকলেন অর্জুনকে নিয়ে। তুমি তাহলে শেষ পর্যন্ত এলে? আয়রাম, দেখো প্রফেসর, তুমি পাখি ছাড়া আর কিছু চেনো না। আমার ব্যাপারে নাক গলাতে চাইছো কেন, এটা আমি জানতে চাই। আমি আমি মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। খুব সোজা কথা। তুমি কোনো জায়গায় গিয়ে ওপর যা দেখার দেখতে চাও, নাকি সেখানকার ভেতরের চরিত্রটা জানতে চাও? একজন পেশাদার ট্যুরিস্ট গাইড যাবে চাকরি করতে। তোমার সেটা পোষালেও আমার পোষাবে না। শোনো, তুমি এক গ্লাস ঠান্ডা জল খাও। তার মানে অনেকটা জার্নি করে এসেছো, শরীরটাকে শান্ত করা দরকার। বসো। ট্যুরিস্ট ব্যুরোর কথা আমার মাথায় প্রথমে আসেনি, অর্জুনই সাজেস্ট করেছিল। সে কি? টেলিফোনে তোমার সাহায্য যখন চাইলাম তখনই বলে দিতে পারতে অর্জুন যে তুমি ব্যস্ত, সময় দিতে পারবে না। না না, আপনারা ভুল বুঝছেন। সঙ্গে গিয়ে থাকার ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা এই সব করে দেওয়ার জন্য উনি আমাকে পারিশ্রমিক দিতে চাইছিলেন। আসলে এই কাজটা আমি কোনোদিন করিনি আগে, আর এটা আমার পেশাও নয়। তাই ওকে বলেছিলাম ইন্ডিয়ান ট্যুরিস্ট ব্যুরোর সঙ্গে কথা বলতে। মেজরের চাপে মত বদলাতে হলো অর্জুনকে। ম্যালকমও বললেন তাঁরা কোনো অফিসিয়াল ট্যুরে আসেননি। যে জঙ্গলে ভালো লাগবে সেখানেই বেশি দিন থাকবেন। হয়তো কোনো বিশেষ পাখির আশায় অনেক দিন অপেক্ষা করতে হতে পারে। তাই অর্জুন সঙ্গে থাকলে তিনিও খুশি হবেন। ম্যাপ বিছিয়ে জায়গাগুলো নির্বাচন করা হলো। কিন্তু এই সব জঙ্গলে থাকতে হলে বন দফতরের সাহায্য দরকার। বুকিং করা সম্ভব যদি বাংলো খালি থাকে। অর্জুনের মনে পড়ল জলপাইগুড়ির দফতরের এক বড় কর্তা বদলি হয়ে কলকাতার হেড অফিসে আরও উঁচুতে উঠে এসেছেন। ভদ্রলোকের সঙ্গে তার ভালো পরিচয় ছিল। ওকে বললে এখান থেকেই ব্যবস্থা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কালকের দিনটা এখানে থাকা দরকার। ম্যালকমের ইচ্ছা ছিল আগামীকালই রওনা হওয়ার এবং প্লেনেই যেতে চান, সময় নষ্ট করতে চাইছেন না। কিন্তু এই সব অনুমতি জোগাড় করে সকাল 11:30টার প্লেন ধরা যাবে না। আবার পরশু দিন কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার কোনো ফ্লাইটও নেই। ঠিক হলো আগামীকাল যদি অনুমতি জোগাড় হয়ে যায় তাহলে ওরা দার্জিলিং মেল ধরবেন। তখনই হোটেলকে বলে দেওয়া হলো 3টে এসি ফার্স্ট ক্লাসের টিকিটের ব্যবস্থা করতে। এখন উত্তরবঙ্গ যাওয়ার ভিড় নেই। এসি ফার্স্ট ক্লাস মূল্যবান বলে চাহিদা কম। যেন সমস্ত সমস্যার সমাধান করে দিলেন এমন ভঙ্গিতে মেজর পকেট থেকে একটা চ্যাপ্টা স্টিলের পাত্র বের করে গলায় এক ঢোক মদ ঢাললেন। ঠিক আছে, আপনারা বিশ্রাম নিন, আমি চলি। তার আগে দুটো কাজের কথা বলি। ওই প্রফেসর ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলা যায়, আমি খুব ইন্টারেস্টেড। আমি যে ফ্ল্যাটটায় উঠেছি তার পাশের ফ্ল্যাটে উনি থাকেন, কিন্তু ওকে এখানে আসতে বললে আসবেন কিনা সেইটা তো বলতে পারছি না। নো নো, ওকে কেন আসতে বলবে, আমরা যাব। মেজর, তুমি ঠিকানাটায় কিভাবে পৌঁছবো সেটা নোট করে নাও। মেজর বুক পকেট থেকে একটা নোটবুক বের করলেন। ঠিকানাটা বলে দিল অর্জুন। আমরা যদি সকাল 9টায় যাই, অবশ্য ওই সময় ওর যদি অন্য কোনো কাজ থাকে তাহলে তুমি এখানে ফোন করে জানিয়ে দিও। ঠিক আছে, আমি মিস্টার দত্ত সঙ্গে কথা বলছি। এবার দ্বিতীয় কথা, আমি জানি তোমাকে উপযুক্ত সম্মান দক্ষিণা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এই যে তুমি কলকাতায় এসেছো, এখানে আছো, এর জন্য তোমার সময় এবং টাকা দুটোই খরচ হচ্ছে। আমরা যদি 15-20 দিন জঙ্গলে থাকি তাহলে সেই সময়টাও তুমি আমাদের জন্য খরচ করবে। তাই আমার প্রস্তাব, আজ থেকে শেষ দিন পর্যন্ত তুমি সাম্মানিক হিসেবে দৈনিক $100 করে নেবে। ইজ দ্যাট ওকে?
দেখুন, আমি মিস্টার মেজরকে খুব শ্রদ্ধা করি। উনি ডেকেছেন তাই চলে এসেছি। এর জন্য টাকা পয়সা বা সময়ের কথা আমি তো ঠিক চিন্তা করিনি। আমি আই অ্যাম অনার্ড, কিন্তু তুমি তো তোমার প্রফেশনাল কাজের জন্য পারিশ্রমিক নিশ্চয়ই নিচ্ছ, না হলে চলবে কি করে? আমি তোমাকে আদেশ করছি এটাকে প্রফেশন হিসেবে নিতে, আর কোনো কথা নয়। রাত হয়ে গিয়েছিল। লবিতে এসে অর্জুন দেখল জুলিয়া একা দাঁড়িয়ে আছেন। ওকে দেখে হাসলেন। হাই, কোথাও বেড়াতে যাননি? একটু বাদে হোটেল থেকে সাইট সিংয়ে নিয়ে যাবে, ক্যালকাটা স্ট্রিটস বাই সাইট। কিন্তু আমি একটা প্রবলেমে পড়ে গেছি। কীরকম? আসলে আমার প্ল্যান ছিল আগামীকাল দার্জিলিংয়ে যাওয়ার, কিন্তু এরা বলছেন কালকের ফ্লাইট ফুল, মাত্র একটাই নাকি ফ্লাইট, পরশু সেটাও নেই। আপনি আগামীকাল ট্রেনে যেতে পারেন তো। আমরাও কালকে ট্রেনে যাচ্ছি নর্থ বেঙ্গল। হোটেল থেকে রিজার্ভেশন পেয়ে যাব, অসুবিধা হবে না আপনার। তোমরা মানে? আমি, মেজর আর মিস্টার স্মিথ। হো, তাহলে তো আমিও যেতে পারি। তুমি তো এই শহরের ইয়াং ম্যান, আর তুমি যখন ভরসা দিচ্ছ তখন কোনো চিন্তা নেই। না ম্যাডাম, আমি এই শহরের কেউ নই। আমার বাড়ি নর্থ বেঙ্গলে। তাই? জায়গাটা দার্জিলিংয়ের খুব কাছে? কাছে বলা যায় না, তবে দূরেও খুব একটা নয়। তোমার সঙ্গীরাও কি দার্জিলিংয়ে যাচ্ছেন? না, ওরা যাচ্ছেন পাখি দেখতে। কথাটা বলে অর্জুন লক্ষ্য করল জুলিয়ার চোখ বড় হয়ে গেছে। সে আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলো বাইরে। রাত্রের খাওয়া বাইরে সেরে ফ্ল্যাটে ফিরল অর্জুন। এখন রাত 9:30। এমনও কিছু রাত নয়, কিন্তু এই সময়ে তাপস দত্তকে বিরক্ত করা অনুচিত। সে একবার স্নান করল। যদিও কলকাতায় এখন তেমন গরম নেই, তবু স্নান করতে বেশ আরাম লাগলো। পোশাক পাল্টে সে যখন টিভিটা খুলতে যাচ্ছে তখন বেল বাজল। দরজা খুলতেই দেখল শ্রেয়া দাঁড়িয়ে আছে একটু দূরে। আসলে বাবা বললেন আপনার রাতের খাওয়া হয়ে গিয়েছে কিনা সেটা একটু জেনে আসতে। ওহো আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার হয়ে গেছে, আমি খেয়েই এসেছি। বেশ, ঠিক আছে। আচ্ছা, আপনার বাবা কি এখনো জেগে রয়েছেন? হ্যাঁ, উনি এখনো ডিনার করেননি। একটু কথা বলা যাবে এখন? নিশ্চয়ই, আসুন। তাপসবাবু বই পড়ছিলেন। আরে আসুন আসুন। বাবা, ওর খাওয়া হয়ে গেছে, উনি একটু কথা বলতে এসেছেন। ও হ্যাঁ, তো কি ব্যাপার ভাই? অর্জুন সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে বলল। বেশ তো, আমি সাধারণত বাড়ি থেকে কমই বেরোই, কাল তাহলে বেরোবো না, কেমন? অর্জুন বিদায় নিয়ে চলে এলো। ঠিক সকাল 9টায় ওরা চলে এলেন। অর্জুন তার আগেই তৈরি হয়ে নিয়েছিল। ইতিমধ্যে তাপসবাবুর কাজের লোক তাকে চা এবং বিস্কিট এনে দিয়েছে। বাহ, চমৎকার ফ্ল্যাট। কে থাকেন এখানে? আপাতত আমি একা। মানে আগে বলবে তো, এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে আসতাম, হোটেলের পয়সাটাও বেঁচে যেত। না, এয়ার কন্ডিশন নয় তো, আপনার হয়তো একটু অসুবিধা হতো। অসুবিধে? আমি কি এস্কিমো? হ্যাঁ, মরুভূমির কড়া রোদে যখন র্যাটল স্নেক খুঁজে বেরিয়েছি তখন কোথায় ছিলাম? সেখানে তোমার তাজ বেঙ্গল ছিল। আমাকে এয়ার কন্ডিশন দেখিও না হে। তা তিনি কোথায়? আসুন আসুন। তাপসবাবু একা আসেননি, শ্রেয়াও সঙ্গে এসেছে। পরিচয় পর্ব শেষ হওয়ার পর ম্যালকম সাহেব সরাসরি প্রসঙ্গে চলে এলেন। আপনি সত্যিই এমন গাছের পাতা দেখেছেন যার উপরে পাখি বসে না? হ্যাঁ, দেখেছি। কি করে বুঝলেন? মানে? হ্যাঁ, ধরুন আমি দেখছি দুটো গাছ পাশাপাশি রয়েছে, একটা বট, অন্যটা কৃষ্ণচূড়া। তা পাখিরা উড়ে উড়ে এসে বট গাছে বসছে, 3-4 ঘন্টার মধ্যেও কেউ কৃষ্ণচূড়ায় গিয়ে বসলো না। তা এটা দেখে কি আপনি সিদ্ধান্তে আসবেন যে কৃষ্ণচূড়ার পাতায় পাখি বসে না? হ্যাঁ, আপনি একদম সঠিক প্রশ্ন করেছেন মশাই। আমি 3-4 ঘন্টা নয়, পরপর 3 দিন দেখেছি। যেখানে গাছগুলো ছিল সেখানে অন্য কোনো গাছের অস্তিত্ব ছিল না। 3 দিন ধরে ওই গাছের পাতায় কোনো পাখি এসে বসেনি, অথচ ওই জঙ্গলে পাখির অভাব নেই।
ওই জঙ্গলের যিনি রেঞ্জার, তার একটা পোষা টিয়া ছিল। পাখিটার স্বভাব একটু ওই গুন্ডা টাইপের, যা দেবেন ঠোঁট দিয়ে তুলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতো। আমি একটা বট পাতা দিয়েছি, পেয়ারা পাতা দিয়েও দেখেছি, সে ঠোঁটে তুলে ছিঁড়ে ফেলে দিয়েছে। যেই ওই বিশেষ গাছের পাতা খাঁচার সামনে ধরেছি, অমনি সে মুখ বাড়িয়েও ঝট করে সরে গেছে। ছেঁড়া দূরের কথা, ঠোঁট পর্যন্ত ছোঁয়নি। ইন্টারেস্টিং। গাছটার নাম কি? আমি এই গাছের রেফারেন্স বইতে পাইনি, সরকারকে জানিয়েছিলাম। তারা কোনো নামকরণ করেছেন কি না বলতে পারবো না। ওই গাছের পাতার চেহারা কীরকম? চেহারা অনেকটা ওই ওই ছাতিম পাতার মতো, বুঝলেন, তবে ঈষৎ কালচে। ঠিক কোন এলাকায় দেখেছেন? ওই নীলপাড়া ফরেস্টে। নীলপাড়া নামটা কেমন যেন শোনা শোনা। ভুটান বর্ডারের জঙ্গল। অর্জুন, আমরা ওখানে যাব। দেখুন, আমরা কোনো বাগানে বেড়াতে যাচ্ছি না যে গিয়েই ওই গাছের দেখা পাবো। আর জঙ্গলটা খুব ঘন। মিস্টার দত্ত যদি সঙ্গে যেতেন তাহলে সুবিধা হতো। অবশ্য ওকে আমরা... আপনারা পাখির সন্ধানে যাচ্ছিলেন শুনেই আমার লোভ হচ্ছিল, কিন্তু মেয়ে আমাকে ছাড়তে চায় না আজকাল। শ্রেয়া, তুমি যদি সঙ্গে থাকো তাহলে কি তোমার বাবা যেতে পারেন? কবে? আমরা আজই যাচ্ছি। আজ তো সম্ভব নয়, দুদিন বাদে আমার একটা পরীক্ষা আছে। বেশ, তো দুদিন বাদেই তোমরা রওনা হও। তোমার মা... শ্রেয়ার মা নেই, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় মারা গিয়েছেন। কোনো কোনো দিন এমন আসে যেদিন সব কাজ ঠিকঠাক হয়। দফতরে বড় কর্তা খুশি হয়ে অনুমতি দিলেন, যে কোনো বাংলোয় ওদের ব্যবস্থা হয়ে যাবে। তবে সুবিধের জন্য অন্তত 2 দিন আগে বন বিভাগকে জানিয়ে দিতে হবে কবে থেকে কোন কোন বাংলোতে তারা যেতে চাইছে। ম্যালকম সাহেব তাপস দত্ত এবং শ্রেয়ার জন্য টিকিট কেটে অর্জুনকে দিলেন পৌঁছে দেওয়ার জন্য। ওঁরা যেদিন রওনা হবেন সেদিন জলপাইগুড়িতে অর্জুনের বাড়িতে ফোন করে জেনে নেবেন শিলিগুড়ি থেকে কোথায় ওদের যেতে হবে। অর্জুন মাকে জানিয়ে রাখবে। শ্রেয়াদের কাছ থেকে বিদায় নিয়ে অর্জুন যখন শিয়ালদা স্টেশনে পৌঁছালো তখন সন্ধে 6:30। প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে। প্রতিটা কামরার সামনে বেশ ভিড়। অর্জুন এসি ফার্স্ট ক্লাসের সামনে চলে এসে কাউকে দেখতে পেল না। দরজার পাশে যাত্রীদের যে তালিকা সাঁটা আছে তাতে ম্যালকম, মেজর এবং নিজের নাম দেখতে পেল সে। 3 জনেই এক কূপে, চতুর্থটা খালি। তাজবেঙ্গল থেকে শিয়ালদায় আসতে বেশি সময় লাগার কথা নয়। সে মেজরকে বলেছিল একটু তাড়াতাড়ি বেরোতে। টিকিট ম্যালকমের কাছে, তাই আগে ভাগে ওঠার চেষ্টা করল না সে। 7:15 নাগাদ অর্জুন একটু এগিয়ে গেল প্ল্যাটফর্মে ঢোকার গেটের কাছে। আর তখনই সে লোকটাকে দেখতে পেল। একটা ঢাউস ব্যাগ কাঁধে ঝুলিয়ে হন হন করে হাঁটছে। হ্যাঁ, এই সেই লোক যাকে চিড়িয়াখানায় সে ঝগড়া করতে দেখেছিল। লোকটা চালসায় যাচ্ছে কোনো গোপন জিনিস নিয়ে। অর্জুনের পাশ কাটিয়ে ইঞ্জিনের দিকে ও এগিয়ে গেল। গতকাল উত্তেজিত থাকায় বোধহয় অর্জুনের অস্তিত্ব সম্পর্কে সে ওয়াকিবহাল নয়। অর্জুন পেছনে ফিরল। এসি ফার্স্ট ক্লাস ছাড়িয়ে একটা স্লিপার ক্লাসের কাছে পৌঁছে লোকটা সামনে দাঁড়িয়ে থাকা চেকারকে কিছু একটা বলল। ভদ্রলোক লিস্ট দেখে নিয়ে উত্তরটা দিতেই লোকটা মাথা নেড়ে উঠে গেল কামরায়। ও যখন ট্রেনেই যাচ্ছে তখন নির্ঘাত সঙ্গে নিষিদ্ধ জিনিসটা রয়েছে। এখন তার কি করা উচিত? যেহেতু এই ব্যাপারটা তার এখতিয়ারে পড়ে না, তাই ফিরে যাওয়া উচিত, নাকি পুলিশকে ডেকে সে যা অনুমান করছে সেটা বলে দেওয়া উচিত? কিন্তু দ্বিতীয়টা করার পর যদি দেখা যায় লোকটার সঙ্গে কোনো নিষিদ্ধ জিনিস নেই, তাহলে? অর্জুন ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল। আর মাত্র 5 মিনিট আছে ট্রেন ছাড়তে। সে দৌড়ল ব্যাগ হাতে। মেজরেরা ভেতরে আছেন কিনা বোঝা গেল না। অর্জুন উঠল। চেকার তার টিকিট দেখতে চাইলে কূপের নম্বর বলে সে জানতে চাইল তার সহযাত্রীরা এসেছেন কিনা। জানা গেল ওরা তখনও আসেননি। অর্জুন ফাঁপড়ে পড়ল। তার কাছে টিকিট নেই। লিস্টে নাম থাকা সত্ত্বেও টিকিট ছাড়া চেকার নিশ্চয়ই তাকে যেতে দেবেন না। আর দিলেও মেজরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটাও তো কাম্য নয়। সে দরজায় দাঁড়িয়ে যত দূর সম্ভব দেখার চেষ্টা করল। প্ল্যাটফর্মে লোক গিজগিজ করছে, কিন্তু মেজর বা ম্যালকম কোথাও নেই।
এখন তাজ বেঙ্গলে টেলিফোন করে খবর নেওয়ারও সময় নেই। অর্জুন তার ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে আসছে, টাই পরা এক স্মার্ট ছেলে এগিয়ে এলো। এক্সকিউজ মি, আপনি কি এই ট্রেনে ট্রাভেল করছেন? হ্যাঁ, কেন বলুন তো? আমি চেকারকে জিজ্ঞেস করে জানলাম আপনি কো প্যাসেঞ্জারদের খোঁজ করছিলেন। আই এম রিয়েলি সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ওরা আপনাকে জানাতে বলেছেন যে ওরা এই ট্রেনে দক্ষিণেশ্বর স্টেশন থেকে উঠবেন। ওরা কালী মন্দিরে গেছেন। ছেলেটার কথা বলার মধ্যেই ট্রেনটা দুলে উঠল। চিৎকার চেঁচামেচির মধ্যে ছেলেটা হাত নেড়ে তাকে উঠে যেতে বলায় অর্জুন উঠল। ছেলেটা কে, কেন এত দেরি করে এসেছে, মেজররাই কি ওকে পাঠিয়েছে, এই সব প্রশ্নের কোনো সুযোগ থাকলো না। ট্রেন চলছে। অর্জুন টিটিকে সমস্যার কথা বলল। ভদ্রলোক জানালেন এভাবে যাওয়া বেআইনি। দক্ষিণেশ্বর পর্যন্ত তিনি অন্য কূপগুলোর টিকিট পরীক্ষা করবেন। ওখানে থামার পর যদি অর্জুনের কাছে টিকিট দেখতে না পান তাহলে ব্যবস্থা নেবেন। আর এক ঝামেলায় পড়া গেল। দক্ষিণেশ্বরে যদি মেজররা না থাকেন তাহলে ভদ্রলোককে এড়িয়ে প্ল্যাটফর্মে নেমে যেতে হবে। ব্যাপারটা অন্যায়, কিন্তু এই অন্যায়টা সে করতে চায়নি। ওই ছেলেটা প্রায় শেষ মুহূর্তে এসে খবর দিল বলেই করতে হলো। অর্জুন ঠিক করল তেমন হলে দক্ষিণেশ্বর পর্যন্ত এসি ফার্স্ট ক্লাসের যা ভাড়া হয় তাই দিয়ে সে নেমে যাবে। তার কাছে যে টাকা আছে তাতে নিশ্চয়ই হয়ে যাবে। দক্ষিণেশ্বর চলে আসতেই অর্জুন দরজায় গিয়ে দাঁড়ালো। দুটো কুলির মাথায় ঢাউস ঢাউস সুটকেস এবং তার হ্যান্ডেলে ঝোলা প্লেনের লাগেজ ট্যাগ দেখে তার প্রাণ জুড়িয়ে গেল। মেজরের হাতটা এগিয়ে এলো কুলির গলার পাশ দিয়ে, তাতে টিকিটটা ধরা আছে। সেটা দেখে কূপ নম্বর বলে দিতেই কুলি ছুটে গেল। মালপত্র নামিয়ে একটা 50 টাকার নোট হাতিয়ে সে যখন নেমে গেল তখন দার্জিলিং মেল প্ল্যাটফর্ম ছাড়ছে। হাই, আর ইউ অলরাইট? আপনারা যে দক্ষিণেশ্বর থেকে উঠবেন সেটা আগে জানাবেন তো। ট্রেন ছাড়ার 1 মিনিট আগে একটা ছেলে এসে না জানালে আমি তো ফিরেই যাচ্ছিলাম। প্রচণ্ড টেনশন হচ্ছিল। হোয়াট? 1 মিনিট আগে মানে? আমরা ছেলেটাকে বলেছি ঠিক 3:30 সময়। বেটা গুবরে পোকা, আরশোলা, কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমরা তো আমাদের জায়গায় গিয়ে কথা বলতে পারি। কূপে ঢুকে চারপাশে তাকিয়ে ম্যালকম আশ্বস্ত হলেন। গুড। মেজর অর্জুনের হাত ধরলেন। আই এম সরি ব্রাদার্স, হঠাৎ মনে হলো কলকাতায় এসে মায়ের সঙ্গে দেখা না করে চলে যাব। সন্তান হয়ে তো কোনো কর্তব্যই পালন করি না। তা ম্যালকমকে বলতেও রাজি হয়ে গেল। হোটেল থেকেই গাড়ি নিয়ে সোজা চলে গেলাম মায়ের বাড়ি। কিন্তু যাওয়ার আগে ব্যবস্থা করে গেলাম যাতে তুমি এই খবরটা ঠিক সময় পেয়ে যাও। অথচ দেখো, আপনি যে এত কালী ভক্ত সেটা তো জানতাম না। আপনার কেমন লাগলো মায়ের মন্দির ম্যালকম? গুড, ভেরি গুড। কিন্তু হোটেল থেকে পৌঁছতে এত সময় লাগলো, রাস্তায় এত ট্রাফিক, কেউ নিয়ম মানে না। কিছু মনে করো না, আমার পক্ষে তোমাদের এই কলকাতাকে মেনে নেওয়া খুব শক্ত ব্যাপার। অস্বীকার করার কোনো কারণ নেই। ওরা সবাই গুছিয়ে বসল। মেজর ইতিমধ্যে বোতল খুলে দুপেক গলায় ঢেলে নিলেন। আমরা কখন পৌঁছচ্ছি? যদি ভাগ্য ভালো থাকে তাহলে কাল সকাল 9টার মধ্যে। এত দেরি কেন? এসব প্রশ্ন ইন্ডিয়ায় এসে করো না ম্যালকম। ওয়েল, ওখান থেকে আমরা প্রথমে গরুমারা ফরেস্টে যাব, তাই তো? হ্যাঁ। এই রেঞ্জের সবচেয়ে ঘন জঙ্গল কোথায়? বক্সা অঞ্চলে, কাছাকাছি শহর আলিপুরদুয়ার। ওকে, এদিকের জঙ্গলে কি ধরনের গাছ পাওয়া যায়? শুনেছি 540 রকমের গাছ নর্থ বেঙ্গলে আছে। প্রধান গাছ শাল, শিশু এবং গামার। এগুলো সব বড় লম্বা গাছ। অর্জুন বলা মাত্র মেজর গাছগুলোর নাম তর্জমা করে দিলেন। উদ্ভিদবিদ্যা সম্পর্কে যে মেজরের আগ্রহ ছিল তা জানত না অর্জুন। সেটা বলতেই হো হো শব্দে হেসে উঠলেন মেজর। তুমি বোধহয় জানো না, ইংরেজিতে শাল বা শিশু গাছকে শাল এবং শিশুই বলা হয়ে থাকে। আমি ওকে বটানি গন্ধমাখা শব্দ বললাম, যার কোনো মানে নেই এবং ও সেটা ধরতে পারেনি। ম্যালকম এ নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না। তিনি হঠাৎ ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলেন। আমরা যে অঞ্চলে যাচ্ছি সেখানে 500 থেকে 600 প্রজাতির পাখি দেখা যায়।
এমনই তথ্য পেয়েছি। সকালে নিউ জলপাইগুড়িতে নেমে গাড়ি ভাড়া করে জলপাইগুড়ি বাইপাস হয়ে ময়নাগুড়ি লাটাগুড়ির ওপর দিয়ে ওরা গরুমারা ফরেস্ট বাংলোয় পৌঁছালো। বড় কর্তার আদেশনামা দেখানো মাত্র জায়গা পাওয়া গেল, কিন্তু ওরা 3 জন বলে একটু সমস্যা হলো। বাংলোয় বাকি ঘরগুলোয় ট্যুরিস্ট আছে, ওদের জন্য একটার বেশি ঘর পাওয়া যাচ্ছে না। নো প্রবলেম, রাত হতে এখনো অনেক দেরি, ততক্ষণ তো কোনো সমস্যা হচ্ছে না। আমি এখন থেকেই রাতের সমস্যা নিয়ে ভাবতে রাজি নই। রেঞ্জারের সঙ্গে কথা হচ্ছিল বাংলোর সামনে লনের প্রান্তে দাঁড়িয়ে। একটু নিচ থেকে শুরু হয়েছে বিশাল গুল্মক্ষেত্র। এক জায়গায় মাটিতে নুন মিশিয়ে রাখা হয়েছে পশুদের জন্য। এখানে বড় বড় গাছ রয়েছে বেশ দূরে, পাখি উড়ছে আকাশে দুপাশের জঙ্গলে। সামনের গুল্মক্ষেত্র স্থির হয়ে রয়েছে। ওখানে বড় গাছ নেই কেন? আসলে এর বেশিরভাগ জায়গাটাই জল ঢাকা আর মূর্তি নদীর প্লাবনভূমি, ওই জন্যই উলু আর নলখাগড়ায় এই অঞ্চলটা ঢাকা আছে। মজার কথা কি জানেন, বাইসন থেকে শুরু করে গন্ডার, হাতি, গৌড়, বাঘ, শুয়োর, হরিণ, এরা সবাই এই জঙ্গলটাকে খুব পছন্দ করে। ম্যালকম সাহেব আবার পাখির কথা তুললেন। এসব অঞ্চলে পাখির ভিড় জমে সাধারণত 1000 থেকে 3500 ফুট উচ্চতার জঙ্গলে। আমি আপনাদের বলবো বক্সা জঙ্গলে যেতে। ওখানে এক ধরনের পাখি দেখবেন যার নাম নীলপরি। ওরা যখন ওড়ে তখন ওদের রঙের ছটায় যে কেউ মুগ্ধ হবে। তুমি নীলপরি পাখি দেখেছো ম্যালকম? নো, নেভার। অন্য কোনো নাম আছে? হ্যাঁ আছে তো, ফেয়ারি ব্লুবার্ড। ইয়েস ইয়েস, আমি শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এই ফেয়ারি ব্লুবার্ড আর স্কারলেট মিনিভেটের কথা বইতে পড়েছি। ওই স্কারলেট পাখিটাকেই এখানে বলা হয় আলতাপরি। আচ্ছা, এদের এই জঙ্গলে পাবো না? না স্যার, সাধারণত এত নিচুতে ওরা আসে না। ওদের দেখা পেতে আপনাকে যেতে হবে বক্সার জঙ্গলে। আচ্ছা, এবার আপনারা বিশ্রাম করুন, আমি দেখছি আরেকটা ঘরের ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা অর্জুনবাবু, আমি এখন একাই আছি, পাশের ঘরটা খালি পড়ে আছে, সেখানে থাকতে কি আপনার খুব অসুবিধা হবে? না না, একেবারেই না। আমাকে শুধু একটা ফোন করতে হবে জলপাইগুড়িতে। ও আচ্ছা, আমাদের এখানকার ল্যান্ডলাইনটা কাল রাত্রে ঝড়ের পর থেকে কাজ করছে না, আপনাকে লাটাগুড়িতে যেতে হবে। ঠিক আছে, আমাদের গাড়ি যখন যাবে তখন খবর দেব। দারুণ জায়গা, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো গন্ডার দর্শন হয়ে যেতে পারে, বুঝলে? ঠিক তখনই একটা সুমো বাংলোর চত্বরে ঢুকলো, আর তা থেকে ছিটকে উঠল শব্দের ঝড়। ফুল ভলিউমে দুরন্ত ইংরেজি গান বাজছে মিউজিক সিস্টেম থেকে। মেজর হতবম্ব হয়ে তাকালেন। ম্যালকমের মুখে বিরক্তি ফুটে উঠল। গাড়ি থেকে যারা নামলো তারা 2 জন যুবক এবং 2 জন যুবতী। নেমেই গাড়িটাকে পেছনে রেখে ড্রাইভারের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে বলল তাদের ছবি তুলতে। এরকম নির্জন পরিবেশে অত জোরে গান বাজানো যে অপরাধ সেটা ওরা বুঝতেই পারল না। বক্সার ফরেস্ট কত দূরে? ওই ঘন্টা 3-4 মতো হবে। ওখানে আমরা থাকার জায়গা পেতে পারি? নিশ্চয়ই, একটা ঘর তো পাবোই। ভাগ্য ভালো থাকলে 2টো ঘরই খালি পেয়ে যাব। এক্সেলেন্ট, দেন লেটস গো দেয়ার। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। বললেই হলো, এই ব্যাটাদের একটু শিক্ষা দিলে গান বন্ধ করতে বাধ্য হবে, আমি দেখছি। ম্যালকম ঠিকই বলেছেন। শুনলেন তো, বেশিরভাগ পাখি থাকে বক্সার জঙ্গলে, ওটা একটু উঁচুতে। এখানে থাকলে ওর কাজ খুব একটা হবে না। আমাদের তাই বক্সায় যাওয়াই বেটার হবে। চলুন, রেঞ্জার আমাদের সাহায্য করতে পারেন কিনা একবার দেখি। অর্জুনের কথা শেষ হওয়া মাত্র দেখা গেল রেঞ্জার দ্রুত পায়ে এগিয়ে আসছেন। সুমোর কাছে এসে তিনি কড়া গলায় বললেন, টেপটাকে বন্ধ করুন। এখানকার গাছপালা, জীবজন্তু, এরা শান্তিতে থাকতে চায়, এইভাবে গান শুনতে ওরা অভ্যস্ত নয়। আর এখানে সর্বত্র সাইলেন্স শব্দটা লেখা রয়েছে, আর সেটা দেখেও এত জোরে গান বাজানোটা রীতিমতো অপরাধ। বন্ধ হয়ে গেল গান। রেঞ্জার ফিরে যাচ্ছিলেন। অর্জুন দ্রুত পা চালিয়ে তাঁর কাছে গেল। আপনার একটা সাহায্য দরকার। হ্যাঁ বলুন। আমরা এখনই বক্সা জঙ্গলে যেতে চাই, গাড়ির ব্যবস্থা হবে? এখানে তো গাড়ি পাওয়া মুশকিল। কোনো ট্যুরিস্ট যদি গাড়ি ভাড়া করে এসে ছেড়ে দেয় তাহলেই একমাত্র। তাছাড়া বললাম না যে আমাদের ফোন কাজ করছে না, যে লাটাগুড়ি অফিসকে বলবো। সে কি, তাহলে যাব কি করে? আপনারা তো আজই এলেন, আজই চলে যাবেন?
আসলে ম্যালকম খুব বিরক্ত হয়েছেন ওদের দেখে। তাছাড়া উনি যে পাখির খোঁজে এসেছেন তা তো এই জঙ্গলে পাওয়াও যায় না। এখানে থাকলে তো তাহলে শুধুই সময় নষ্ট আর কি। আচ্ছা বেশ, তাহলে একটা কাজ করুন, আমার ড্রাইভারকে বলছি আপনাদের চালসায় নামিয়ে দিয়ে আসতে। ওখানে আপনারা গাড়ি ভাড়া পেয়ে যাবেন। ধন্যবাদ, খুবই ভালো হয় তাহলে। রেঞ্জার শুধু গাড়িই দিলেন না, বক্সা জঙ্গলের রেঞ্জারকে খবর দেওয়ার জন্য ফোন নাম্বারও লিখে দিলেন। চালসা থেকে ফোন করে দিলে ভদ্রলোক ওদের থাকার ব্যবস্থা করে রাখবেন। গরুমারা থেকে বেরিয়ে পিচের রাস্তা ধরে গাড়ি ছুটে যাচ্ছিল চালসার দিকে। দুপাশে ঘন জঙ্গল, গাড়ি যাচ্ছে বেশ কয়েকটা। ড্রাইভার জানালো গত সন্ধ্যায় এই পথে হাতির দল এসেছিল। ঘন্টা দুয়েক সমস্ত গাড়ি থেমে গিয়েছিল নিরাপদ দূরত্বে। গত সন্ধ্যায়? এখন তো এক আধ পিস বেরোতে পারতো। বেরোলে কি করতেন? কি করতাম সেটা মুখে বলে কি হবে, বেরোলে করে দেখিয়ে দিতাম, বুঝলে? বড় দিঘি রামসাইকে দুপাশে রেখে গাড়ি পৌঁছালো চালসার বাজারে। জিনিসপত্র নামিয়ে দিয়ে ড্রাইভার ফিরে গেল গাড়ি নিয়ে। কিছু দোকান আছে রাস্তার দুপাশে। রাস্তাটাকে জাতীয় সড়ক বলা হয়। একটা জিপসি পাওয়া গেল। দৈনিক 600 টাকা ভাড়া আর তেলের খরচ দিতে হবে। মেজর তাকে যত দিনের ইচ্ছে তত দিনের জন্য ভাড়া করলেন। এবার অর্জুন একটা এসটিডি বুথে ঢুকল। বক্সার রেঞ্জারকে পাওয়া গেল একবারেই। তিনি জানালেন অর্জুনদের আসার খবর তিনি পেয়ে গেছেন। আজ ওরা পৌঁছাবে জেনে 2টো ঘর রেখে দেওয়া হবে বলে আশ্বস্ত করলেন। দ্বিতীয় ফোনটা জলপাইগুড়িতে করল অর্জুন। মাকে সব কথা বলে জানালো কলকাতা থেকে তাপস দত্ত নামের এক ভদ্রলোক ফোন করবেন। তাকে বলে দিতে হবে সোজা বক্সার ফরেস্ট বাংলোতে চলে আসতে। আলিপুরদুয়ারে কামরূপ এক্সপ্রেস অথবা তিস্তা তোরসা ট্রেনে পৌঁছে ট্যাক্সি নিতে হবে। আর রাজা ভাত খাওয়া স্টেশন থেকে গেলে মাত্র 16 কিলোমিটার। মাকে ভালো মতো বুঝিয়ে দিয়ে অর্জুন টাকা দিল ছেলেটার হাতে। মিটার দেখে ছেলেটা ড্রয়ার টানল বাকিটা ফেরত দিতে। সেই সময় লোকটা ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো সে ফোন করতে পারে কিনা। লোকটাকে দেখে বেশ অবাক হলো অর্জুন। তালে গোলে এর কথা ভুলেই গিয়েছিল সে। গত সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে শেষবার একে দেখেছিল। অর্জুনকে টাকা ফেরত দিয়ে ছেলেটা জিজ্ঞেস করলো, লোকাল না স্টেডি? লোকটা একটা কাগজ বের করে এগিয়ে দিল। এই লাইনটা আপনি ধরে দিন। ছেলেটা কাগজটা দেখে ডায়াল করতে লাগলো। এখন এখানে দাঁড়িয়ে থাকার কোনো অজুহাত নেই, অথচ এই লোকটা কোথায় ফোন করছে তা জানার কৌতূহল হচ্ছিল। ওর হাতে যে ব্যাগটা রয়েছে তার মধ্যে কি আছে? অত বড় ব্যাগটা স্বচ্ছন্দে ধরে আছে লোকটা। না, মনে হচ্ছে লাইনটা খারাপ আছে। খারাপ আছে? তোর শালা। আচ্ছা, এই হাসি মারাটা কোথায়? হাসি মারা? সে তো অনেক দূর। যারা লোকটাকে চালসায় আসতে বলেছিল কোনো কারণে তারা পৌঁছাতে পারেনি বোধহয়। সেই কারণেই ফাঁপড়ে পড়েছে লোকটা। কিন্তু চালসায় যাদের আসার কথা সে হাসি মারার খোঁজ করছে কেন? অর্জুনকে দাঁড়িয়ে থাকতে দেখে বুথের ছেলেটা এবার জিজ্ঞেস করলো, কিছু বলবেন? আচ্ছা, এখানে হোটেল আছে? না, কেন? আসলে আমরা বাইরে থেকে এসেছি তো ভাবছিলাম হোটেলে একটা দিন থাকবো। না, নেই। তবে পিডব্লিউডির বাংলো আছে, ফরেস্ট বাংলো আছে, খোঁজ নিন। বেরিয়ে এলো অর্জুন। মেজরদের খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাতে সে অবাক। একটা ভাঙাচোরা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে মুখ উঁচু করে মেজর জিলিপি খাচ্ছেন। মুখ উঁচু করার কারণ যাতে জিলিপির রস তার দাড়ি গোফে লেগে না যায়। অপূর্ব, ফ্যান্টাস্টিক। কোথায় লাগে তোমাদের ডোনাট? ওহে চাঁদু, খেয়ে দেখো, জীবন ধন্য হয়ে যাবে, বুঝলাম। কখনো কখনো মেজরের কথার উপর আমি আস্থা রাখতে পারি না। তুমি কি বলো, খাওয়া যেতে পারে? আপনার ব্লাড সুগার নেই তো? নেই। এই যে ভাই, 2 জায়গায় একটা করে দিন তো। সাহেব জিলিপি খাচ্ছেন দেখে বেশ ভিড় জমে গেল। জিলিপি খেয়ে ম্যালকম মুগ্ধ। বেশ কয়েকটা মুখে চালান করে দিলেন 2 চোখ বন্ধ রেখে। এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেককে 2টো করে জিলিপি খাওয়ানো যাক।
দারুণ জিনিস। কুলোবে না কিন্তু, যারা পাবে না তারা আপনার উপর রেগে যাবে। তার চেয়ে চলুন রওনা হওয়া যাক। দাম মিটিয়ে ওরা গাড়ির কাছে পৌঁছানো মাত্র অর্জুন দেখল তার টোপটা কাজে দিয়েছে। টেলিফোন বুথ থেকে বেরিয়ে নজর রাখছিল লোকটা। এবার এগিয়ে এলো সামনে। নমস্কার। নমস্কার। আপনারা কি হাসিমারার ওদিকে যাচ্ছেন? আগে হ্যাঁ। আপনারা যদি আমাকে গাড়িতে একটু জায়গা দেন, আসলে আমাকে এখনই ওখানে যেতে হবে। উঠে পড়ুন। ব্যাগটাকে পিছনে রাখুন না। না না, এটা আমার কাছেই থাক। ড্রাইভারের পাশে বসেছেন ম্যালকম, পেছনের আসনে অর্জুন, মেজর এবং লোকটা। গাড়ি চলতে শুরু করলো। তা হাসিমারায় কোথায় যাবেন? আমি ঠিক জানি না। ওখানকার বাজারের বাস স্টপে আমার এক বন্ধু অপেক্ষা করবে। আপনি কি চালসায় থাকেন? না, কলকাতায়। আপনারা বোধহয় এখানে বেড়াতে এসেছেন, তাই না? হ্যাঁ, জঙ্গল দেখতে। সে জঙ্গল কি আর আছে? সব শেষ। যেতে যেতে ম্যালকমকে জায়গাগুলোর নাম বলছিল অর্জুন। খুনিয়ার মোড় থেকে যে রাস্তাটা বিন্দুর দিকে চলে গেছে সেদিকে তাকিয়ে ম্যালকম বললেন, বিউটিফুল। দুপাশে ঘন জঙ্গলের মধ্যে পিচের রাস্তাটা যেন চুপচাপ ঘুমিয়ে রয়েছে। আপনি তো কলকাতা থেকে আজই দার্জিলিং মেলে এলেন, তাই না? আপনি কি করে জানলেন? আমি মাঝে মাঝে ওরকম একটু জেনে যাই। এই যেমন ধরুন, আপনি দুদিন আগে চিড়িয়াখানায় গিয়েছিলেন, তাই না? আপনি কে? বিশেষ কেউ নই। ওই মুখ দেখে মাঝে মধ্যে অনেক কিছু বুঝে ফেলতে পারি। তবে আপনার শরীরে জলহস্তির গন্ধটা পেলাম বলে চিড়িয়াখানার কথাটা বলতে পারলাম। হোয়াট? তুমি ওর গায়ে জলহস্তির গন্ধ পাচ্ছ? নো না, নো, আমি তো কিচ্ছু পাচ্ছি না। অদ্ভুত। তোমার এই সেন্সটা এতখানি ডেভেলপ করেছে তা তো কখনো বলনি। লোকটা ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। খুব অবাক হয়ে গিয়েছে সে। অর্জুন ততক্ষণে মুখ ঘুরিয়ে নিয়ে ম্যালকমকে ডুয়ার্সের ভূগোল বোঝাচ্ছে। দুপাশে চায়ের গাছ, জঙ্গল, মাঝখানে পিচের মসৃণ রাস্তা, দেখতে চমৎকার। বেশ জোরে চলেছে জিপসি। হঠাৎ ম্যালকম স্টপ স্টপ বলে চিৎকার করে উঠলেন। গাড়ি থামল অনেকটা দূরে গিয়ে। দ্রুত ব্যাগ থেকে একটা বাইনাকুলার বের করে গাড়ি থেকে নেমে কিছু একটা খুঁজতে চেষ্টা করলেন ম্যালকম। মেজর বিরক্ত। নিঃশব্দে ম্যালকম পেছনের দিকে হেঁটে যাচ্ছিলেন। তার চোখে যন্ত্রটা ধরা। অর্জুন গাড়ি থেকে নেমে ওকে লক্ষ্য করছিল। এই সময় একটা বড় চেহারার নীল রঙের পাখি উড়ে গেল। পাখিটার লেজ বেশ লম্বা। ম্যালকম বাইনাকুলার নামিয়ে রাখলেন। ব্যাড লাক। ওটা নীলকণ্ঠ পাখি? নো, আমার তা মনে হয় না। খুব মিস করলাম। আচ্ছা, এই লোকটাকে বলো তো একটু আস্তে গাড়ি চালাতে। গাড়ির ভেতরে ব্যাগ নিয়ে বসে থাকা লোকটা খুব অবাক হয়ে গিয়েছিল। একে অর্জুনের ওইসব কথা, তার উপর সাহেবের গাড়ি থামিয়ে পাখির সন্ধানে যাওয়া, সে তাল রাখতে পারছিল না। সাহেব কি পাখিটা কি শিকার করেন নাকি? নো, পাখি দেখেন। সারা পৃথিবী ঘুরে যত রকমের পাখি আছে তাদের দেখে বেড়ান, শিকার টিকার করেন না। লোকটা হতবম্ব। শুধু পাখি দেখার জন্য কেউ পয়সা খরচ করে ঘুরে বেড়ায়? এই দলটার লোকগুলো নির্ঘাত স্বাভাবিক নয়। গাড়ি চলতে শুরু করলো আবার। আপনার পরিচয়টা কিন্তু এখনো পেলাম না। আমি সহদেব, সহদেব রায়। আমি অর্জুন রায়। বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। লোকটা ভাবলো অর্জুন বুঝি তাকে নিয়ে ঠাট্টা করে ওই নাম বলেছে। আপনি তো আমার গায়ের গন্ধ পেয়ে বলে দিলেন চিড়িয়াখানায় গিয়েছিলাম, কিন্তু আমি গত 10 বছরে একবারও চিড়িয়াখানা যাইনি। ও, তাহলে ভুল হয়ে গেছে। আসলে যা হাওয়া দিচ্ছে মনে হয় জঙ্গলের গন্ধটাই নাকে লেগেছে। কি যা তা বলছো অর্জুন? এই জঙ্গলে হাতি আছে কিনা সন্দেহ, তুই জলহস্তির গন্ধ হাওয়ায় পেলে? মাথা খারাপ নাকি? আপনারা কি আজই কলকাতা থেকে এলেন? হ্যাঁ। দার্জিলিং মেলে তো? আমি ওই ট্রেনেই এসেছি। কিন্তু আপনার বন্ধু তো কথা রাখলো না। কথা ছিল সে চালসায় আপনার জন্য অপেক্ষা করবে, তাই তো? আপনি জানলেন কি করে? আমি আসলে মাঝে মধ্যে মানুষের মুখ দেখে মনের কথাটা বুঝতে পারি। আপনি যখন টেলিফোন বুথে গিয়েছিলেন তখন সেখানে আমি ছিলাম।
লাইন না পেয়ে পেয়ে যখন আপনি খুব বিরক্ত হচ্ছিলেন, তখন আপনার মুখের দিকে তাকাতেই কেন বিরক্ত সেটা দিব্যি পড়ে নিলাম। সত্যিই তো, অত দূর থেকে আসছেন, বন্ধু সেটা খেয়াল রাখা উচিত ছিল। একটু ভুল হলো। প্রথমে কথা হয়েছিল চালসায় থাকবে, পরে ঠিক হয়েছিল চালসায় ওকে না পেলে আমি যেন হাসিমারায় চলে যাই। আর কি পড়লেন বলুন? সবই যখন গোলমাল হয়ে যাচ্ছে তখন বলে কি লাভ বলুন তো। তবে আমার মনে হচ্ছে আপনার খুব একটা ইচ্ছে ছিল না এদিকে আসার, কোনো একটা জিনিসের জন্য বাধ্য হয়ে বোধহয় এসেছেন। কি ঠিক না ভুল? তৃতীয় পাণ্ডব, এতবার বলেছি এসব জায়গায় না পড়ে থেকে শহরে চলে যাও। ইচ্ছে করলে নিউ ইয়র্কেও আসতে পারো, তাতে বুদ্ধি আরও শার্প হবে। কিন্তু কথাটাকে পাত্তা দিচ্ছ না তুমি। সহদেবকে ছেড়ে ম্যালকামের সঙ্গে ফের কথা বলা শুরু করলো অর্জুন। বানারহাট ছাড়ানোর পর মেজরের কথায় গাড়ি দাঁড় করাতে হলো একটা ধাবার সামনে। ভদ্রলোকের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ধাবার পাঞ্জাবি রান্নার মেনু শুনে মেজর যখন উল্লসিত, তখন ম্যালকামের মুখ শুকিয়ে গেছে। ওই মশলা দেওয়া কালচে খাবারগুলো তিনি খেতে পারবেন না। অর্জুন লক্ষ্য করছিল সহদেব গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। মেজর এবং ম্যালকাম ধাবার সামনে রাখা খাটিয়ায় আরাম করে বসলেন। সহদেব বাবু, এদিকে এসে বসুন, দাঁড়িয়ে কেন? আরে না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লোকটা নিরীহ, ওর পেছনে লেগো না। সহদেব ইচ্ছে থাকলেও গাড়ির কাছ থেকে নড়তে পারবে না। এত গেসওয়ার্কে আস্থা রেখো না, আবার তোমার স্টেটমেন্ট ভুল হয়ে যাবে। মেজর পকেট থেকে চ্যাপটা বোতল বের করে খানিকটা গলায় ঢাললেন। ধাবাওয়ালা ব্যাপারটা দেখে এগিয়ে এলো। সাব, আপনি কি মদ খাচ্ছেন? আমাদের এখানে নিয়ম আছে, এখানে মদ খেতে হলে এখান থেকেই কিনতে হবে। তাই? গুড গুড, আমার জন্য একটা ব্লু লেভেল হুইস্কি আনো। লোকটা ভেতরে চলে গেল। সামনে হাইওয়ে, ওপাশে মাঠ আর জঙ্গল, বেশ নির্জন এলাকা। হাইওয়ে দিয়ে মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে। সাব, ব্লু লেভেল তো নেই, ইন্ডিয়ান হুইস্কি চলবে? নো, চলবে না। এই সময়ে একটা সুমো রাস্তা ছেড়ে ছুটে এসে ব্রেক কষল। ধাবাওয়ালার মুখের চেহারা বদলে গেল। তিনজন লোক নেমে এলো গাড়ি থেকে। নেতা গোছের একজন জিজ্ঞেস করলো, কোনো খবর পাচ্ছি না যে। স্যার, দেওয়ার মতো খবর পায়নি এখনো, বিয়ার নিয়ে। প্রায় চোখের পলক ফেলতে না ফেলতেই ধাবাওয়ালা ভেতর থেকে 3টে বিয়ারের বোতল এনে ওদের হাতে ধরিয়ে দিল। এটা কারা? খদের, ওই জিপসিতে এসেছে। নেতা এবার তিনজনের মুখ দেখল। কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, এই সাহেবকে? জয়ন্তী আর সাহেব আমাদের বন্ধু, বেড়াতে এসেছেন। লোকটা মাথা নাড়ল, তারপর ড্রাইভারকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, তোর গাড়ি? হ্যাঁ জি। এই তিনজনকে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তবে ও সহদেব বাবু পরে উনি উঠেছেন। একই দলে 4 জন? না, উনি হাসিমারা যাবেন, লিফট চাইলেন। গাড়িতে জায়গা আছে তাই সঙ্গে নিয়ে নিলাম। আপনার কোনো আপত্তি আছে তাতে? কোথায় থাকা হয়? জলপাইগুড়ি। আমি যদি আপত্তি করি তাহলে মালবাজার থেকে বীরপাড়া পর্যন্ত সব কাজ বন্ধ থাকে। হ্যাঁ, তুমি আমাকে চেনো না সাধু, তাই ওই গলায় কথা বললে। দ্বিতীয়বার যেন না শুনি। আমার নাম গোপাল রায়, রাজনীতি করি। তুমি যেভাবে কথা বলছো তাতে কিন্তু কোনো রাজনৈতিক কর্মী বলে মনে হচ্ছে না। এরকমভাবে মস্তানরা কথা বলে। কেন খিচাইন ঝামেলা বাঁধাচ্ছেন স্যার? হ্যাঁ, গোপালদা আমাদের এখানকার মা বাপ, ওর সঙ্গে এইভাবে কথা বললে আর ফিরবেন না আপনি। আরে, এই লোকটা হাসছে কেন? হাসবো না তো কি কাঁদবো? অর্জুন ইংল্যান্ড আমেরিকায় গিয়ে বড় বড় ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের টাইট করে এসেছে, আর তাকেই ভাই তুমি ধমকাচ্ছ আমার সামনে দাঁড়িয়ে। হাসি পাবে না? আপনি কি পুলিশ? জলপাইগুড়ির অর্জুনের নাম শোনেননি? কোন অর্জুন? যে মালবাজারে চোরাই সোনার ব্যবসা বন্ধ করেছিল, ওই লাল মোটর বাইকে ঘোরে সে? বাবা, তুমি তো দেখছি বেশ খবর রাখো। তারিকা, আগে বলবেন তো নামটা। আরে এই এই সাহেবদের খাতির যত্ন করছিস তো? হ্যাঁ জি হ্যাঁ। বলেই ধাবাওয়ালা
তার সহকারীকে নির্দেশ করলো এখনই খাবার নিয়ে আসতে। তারপর মেজরের দিকে এগিয়ে গিয়ে হাত জোড় করলো। আপনি ড্রিঙ্ক করুন সাহেব, যা মনে হবে অর্ডার করুন শুধু। এই যে ভাই, তখন থেকে আপনি ওই গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, এদিকে আসুন। আরে না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে এমন কি দামি জিনিস আছে সঙ্গে যে আপনি এদিকেও আসতে পারছেন না? অত দূর থেকে এসেছেন, খিদে পেয়েছে তো নিশ্চয়ই। আরে না না, দামি নয়। আরে কি যে বলেন না। সহদেব যেন বাধ্য হলো এগিয়ে আসতে। আপনার ভাবভঙ্গি আমার ভাল লাগছে না, কিন্তু এদের সঙ্গে আছেন বলে আর রগড়ালাম না, ঠিক আছে দাদা? কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার নাম বলবেন। আর আপনারা যাচ্ছেন কোথায়? জয়ন্তী, ওখানে কদিন থাকবো, তবে ইনি হাসি মারাতে নেমে যাবেন। ও, আপনি সেই লোক? মানে? খবর এলো একটা লোক ভারী ব্যাগ নিয়ে একটা চালসার এসটিডি বুথে ঢুকে যে নাম্বারে ফোন করেছে সেই নাম্বারটা খারাপ। তারপর জিজ্ঞেস করেছে হাসি মারায় কিভাবে যাবে। সেই লোকটাই আপনি, তাই তো? আপনি কি করে জানলেন? খবর এসে যায়, খবর এসে যায়। তা আপনি বাসে না গিয়ে এদের সঙ্গে যাচ্ছেন কেন? ওরা ওদিকে যাচ্ছেন তাই। বিনা খরচে যাওয়ার সুযোগ ছাড়বেন কেন? কিন্তু আপনি মশাই আমাদের লাইনের লোক। আপনি যে নাম্বারে ফোন করেছিলেন সেটা কাল সন্ধ্যায় পুলিশ রেড করার পর কেটে দেওয়া হয়েছে, আপনি জানেন না? কি করে জানবেন? উনি তো তখন ট্রেনে। কিন্তু রেড করলো কেন? বাইরের লোককে আশ্রয় নিয়েছে নানান ধান্দায়। ওই বাড়ি থেকে তারা যোগাযোগ রাখতো। ভাগ্যি সেখানে এসেছিলাম, নইলে আপনার দেখা পেতাম না। আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাদের জিপসির খোঁজেই এখানে এসেছো, তাই না? আপনার কাছে আর কি চাপা দেব? চলুন সহদেব বাবু, আমরা এখান থেকে চলে যাই। চলুন। মানে কোথায় যাব? হাসি মারাই যাবেন তো? তা আমার সঙ্গে চলুন না। এ আবার কি? আপনি আমার উপর জোর খাটাবেন নাকি? আমি যদি ফোনের একটা বোতাম টিপি তাহলে বানারহাট থানার দারোগা ছুটে আসবে। ওর হাতে পড়াটা কি ঠিক হবে? হ্যাঁ, ভেবে দেখুন। হঠাৎ সহদেবের চেহারা বদলে গেল। দ্রুত সে চলে এলো অর্জুনের সামনে। আপনি আমাকে বাঁচান, বিশ্বাস করুন ইনি যা বলছেন তার কিছুই জানি না। তাহলে গাড়িতে আমি বসে যে কথাগুলো বলেছি সেগুলোকে কি এখনো আপনার মিথ্যে কথা বলে মনে হচ্ছে? দ্রুত মাথা নেড়ে স্বীকার করল সহদেব। গোপাল রায় কোনো কথা শুনতে রাজি হলো না। জোর করে সহদেবকে নিয়ে তাদের গাড়িতে তুলল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে? না 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 না, আপনাদের সামনে ট্রাই করতে চাই না। যদি স্বীকার করে তো ভালো, নইলে থানায় দিতে হবে। গোপাল রায় ইঞ্জিন চালু করল। সহদেব ততক্ষণে গাড়ির পিছনে বসে চিৎকার করছে। আরে আমি কোনো অন্যায় করিনি, আমাকে বিনা দোষে ধরে নিয়ে যাচ্ছে। আমি আর কি করতে পারি বলো? তবে কোথাও খবর দিতে হলে ঠিকানা দিলে জানিয়ে দিতে পারি। হাসিমারা বাজারে সনাতনের পাশের দোকানে ব্যাগটা দিয়ে জানিয়ে দেবেন। গাড়ি যখন দ্রুত হাইওয়ে ধরে ছুটে যাচ্ছে তখন অর্জুনের খেয়াল হলো ব্যাগটার কথা। ওই ভারী ব্যাগ কাটছাড়া করতে চায়নি সহদেব, যে কারণে এখানে আসার পরেও সে জিপসি থেকে দূরে আসতে চায়নি। নিশ্চয়ই দামি কিছু আছে ওই ব্যাগে। তারপরেই মনে হলো ওই ব্যাগ পৌঁছাতে সে এদিকে আসেনি তো। চিড়িয়াখানায় সহদেব কিছু একটা পৌঁছে দেওয়ার বদলে যা টাকা চেয়েছিল তাতে দ্বিতীয় লোকটা একমত হয়নি। এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল। সেটা নিশ্চয়ই মিটে গেছে, নইলে সহদেব এলো কেন? এই লোকগুলো যখন পুলিশ নয় তখন ওদের কি স্বার্থ আছে লোকটাকে জোর করে নিয়ে যাওয়ার পেছনে? এর উত্তর মেজরের জানা নেই। খাওয়া শুরু করে অর্জুন ম্যালকমকে বোঝাতে চেষ্টা করল। এই ধরনের লোকাল নেতারা মনে করে স্থানীয় জনসাধারণের প্রতি তাদের একটা দায়িত্ব আছে, তাই বাইরে থেকে কোনো শক্তি এখানে এসে ঝামেলা বাঁধাতে চাইলে ওরা প্রতিরোধ করে। দেরি হয়ে গিয়েছিল। দাম মিটিয়ে দিয়ে ওরা আবার জিপসিতে উঠে বসল। এখন দুপুর গড়িয়ে গেছে। গাড়ি ছুটছে প্রবল গতিতে। একটু ঝিমুনি এসেছিল অর্জুনের, কিন্তু তখনই তার মনে হলো সহদেবের ব্যাগটার কথা। ঝট করে সে ব্যাগটাকে টেনে কাছে আনতে চাইল, কিন্তু কি প্রচণ্ড ভারী সেটা। এত ভারী ব্যাগ নিয়ে সহদেব হাঁটত কি করে? ব্যাগের মুখ খুলতেই একটা কালো রঙের প্লাস্টিক ক্যান বেরিয়ে এলো। সেটার মুখটা অদ্ভুতভাবে লাগানো, দু হাতের জোরেও খুলছে না।
অথচ গায়ে কোনো তালাও নেই। হঠাৎ হাতড়াতে জোরের মুখে চাপ দিতেই মুখটা খুলে গেল শব্দ করে। এটা ঠিক নয়, অন্যের জিনিস তুমি কেন খুলছো? ঠিকই, তবে লোকটাকে কেন ধরে নিয়ে গেছে জানতে হলে আমার মনে হয় এই ক্যানটা খোলা দরকার। আমার মনে হচ্ছে এর মধ্যে থেকে গাঁজা বা ব্রাউন সুগার পেতে পারি। বলতে বলতে ক্যানের ঢাকনা খুলে ফেলল অর্জুন। চমৎকার প্যাকেটে ক্যানটা ভরা, অন্তত গোটা 30 প্যাকেট, আর প্রতিটা প্যাকেটে 50টা করে কার্তুজ। একটা প্যাকেট খুলে কার্তুজ বের করে মেজরের সামনে ধরল অর্জুন। মেড ইন পাকিস্তান লেখা তাতে। মেজরের চোখ বড় হয়ে গেল। সর্বনাশ, এগুলো তো অটোমেটিক রাইফেলের জন্যে। সহদেব এসব নিয়ে কোথায় যাচ্ছিল? সেটা তো সনাতনের পানের দোকানে গেলেই বোঝা যাবে। তার মানে সহদেব লোকটা ভালো নয়, বেটাকে গোপাল রায় ধরে নিয়ে গিয়ে উচিত কাজ করেছে। ভাগ্যিস তুমি খুলে দেখলে, নইলে জানতেই পারতাম না। সামনে বীরপাড়া। ড্রাইভার ভাই, আপনি থানায় চলুন তো। শুনছিলে সমরেশ মজুমদারের কলমে সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস জয়ন্তীর জঙ্গলের প্রথম পর্ব। গল্প পাঠে ছিল রণদীপ, অর্জুনের ভূমিকায় ছিলাম আমি অনুভব, মেজরের ভূমিকায় ছিল শান্তম, ম্যালকমের চরিত্রে ছিল ইন্দ্রনীল, রেঞ্জারের চরিত্রে ছিল স্নেহাদ্রি, এসপির ভূমিকায় ছিল অভিযান, বেট অফিসারের ভূমিকায় ছিল রণদীপ, তাপস দত্তর চরিত্রে ছিল পার্থ, শ্রেয়ার চরিত্রে ছিল খুশি, সহদেবের চরিত্রে ছিল রক্তিম, গোপাল রায়ের চরিত্রে ছিল কৌশিক, বিজি রয়ের চরিত্রে ছিল তমাল, জুলিয়ার চরিত্রে ছিল দিতিপ্রিয়া, রহিমের চরিত্রে ছিল অর্ণব এবং অন্যান্য চরিত্রে ছিল ইন্দ্রনীল, কৌশিক, পার্থ, লিও, পিয়ালি, রক্তিম, আমি অনুভব, শান্তম, স্নেহাদ্রি, অর্ণব এবং রণদীপ। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল অভ্র। গল্পটির নাট্যরূপ করেছে সৌরিমা। নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং পোস্টার ডিজাইনিংয়ে ছিল প্রীতম দেব। আমাদের আজকের প্রকল্পে পাশে থাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই লেখক কন্যা শ্রীমতী দোয়েল মজুমদারকে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাদের স্পটিফাই বা ইউটিউব চ্যানেল যেখানেই গল্পটা শুনে থাকো না কেন ফলো বা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।